সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, গোটা একটা সপ্তাহ কর্মব্যস্ততা শেষ করে ছুটির দিনকে সামনে রেখে বৃহস্পতিবারের এই মায়াবী রজনীতে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনা গল্পের 1542তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজশাহীর ভাই কৃষক ইকবাল হোসেনের জীবনের কলিজা কাঁপানো এক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল কৃষক ইকবালের করুণ বাস্তব জীবন কাহিনী। শখের সুন্দরী বউকে তুলে দিলেন ইতালি প্রবাসী ছোট ভাইয়ের হাতে। এই গল্পটা রাজশাহীর প্রত্যন্ত এলাকার হতদরিদ্র পরিবারের হঠাৎ করে টাকা পয়সা হয়ে যাওয়া এক অন্যরকম বাস্তব জীবনের গল্প। দেখেন, আমাদের পরিবারে বাবা কিংবা বড় ভাইয়েরা এমন কিছু দায়িত্ব পালন করে, আমরা যখন প্রতিষ্ঠিত হয়ে যাই তখন বলি, আপনি আমার জন্য কি করেছেন? এই যে আমার মাথার চুলগুলো আছে, আমি ধরেন একটা আর্মি স্টাইল করলাম, এরপরে চুল লম্বা রাখলাম, এরপরে চুল মিডিয়াম করলাম, এরপরে দুপাশে কাইটা সামনের দিকে একটু লম্বা করে একটু নায়ক নায়ক ভাব করে রাখলাম। এত কিছু করার পরে একটা সময় আমি আমার পুরো মাথাটাকে ন্যাড়া করে ফেললাম, মানে মাথার সমস্ত চুলগুলো ফেলে দিলাম। এই যে আমি একসময় চুল লম্বা রাখলাম, খাটো রাখলাম, আর্মি স্টাইল করলাম, এই স্টাইল সেই স্টাইল, কত স্টাইল আমি চুল কাটলাম। এই সমস্ত কিছুর কি আর কোনো প্রমাণ থাকে যখন মাথা নেড়া হয়ে যায়? ঠিক তেমনি একটা মানুষ যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, অর্থ সম্পদের মালিক হয়ে যায়, এই যে তার বড় ভাই তার জন্য অনেক কিছু করেছে, বাবা তার জন্য অনেক কিছু করেছে, এগুলো তার আর মনেই থাকে না, এবং বাপ আর ওই বড় ভাই তা প্রমাণও দিতে পারে না। এটাই হচ্ছে কঠিন বাস্তবতা। হৃদয়ে দাগ কেটে যাওয়ার মতো রাজশাহীর প্রত্যন্ত এলাকার হতদরিদ্র কৃষক ইকবালের জীবনের এই হৃদয় বিদারক বাস্তব গল্পটা আমি আশা করব আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন, এবং গল্প শেষে ভাই ইকবালকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন, আমার বাড়ি রাজশাহী বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার বড় একটা বোন সহ ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা রাজশাহী বিভাগ থেকে অনেক দূরের কোনো এক অজপাড়া গাঁয়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন পাট কলের শ্রমিক। বরিশাল বিভাগে আমার বাবা একটা পাট মেলে চাকরি করে এবং প্রতি 1 থেকে 2 মাস পর অবধি বাড়িতে আসে। আমাদের পারিবারিক অবস্থা যে একেবারে আহামরি কোনো ভালো ছিল তেমনও না, একেবারে অভাব অনটনের মধ্যে ছিলাম ঠিক তাও না। ছোটবেলা থেকে বাবা যদিও পাটকলে চাকরি করত, অনেক কম টাকা উপার্জন করত, তারপরেও বাবার স্বপ্ন ছিল আমাদের ভাই বোন সবাইকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবে। সেই নিরিখে আমার বাবা আমাকে এবং আমার বড় বোনকে স্কুলে ভর্তি করায়। আমার বড় বোন তখন এসএসসি পরীক্ষার্থী, আর আমি তখন সবেমাত্র ক্লাস 8-এ পড়ি। এই সময় হঠাৎ করে আমাদের পরিবারে একটা দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা বলতে ঠিক এরকম, আমার বাবা পাট মিলে চাকরি করতে যাওয়ার সময় হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে। বাসের ধাক্কা খেয়ে আমার বাসের চাকা আমার বাবার পায়ের উপর দিয়ে উঠে যায় এবং বাবা পঙ্গু হয়ে যায়। এরকম একটা খবর পেয়ে আমরা খুব দ্রুতই বরিশালে বাবার ওই পাটকল এলাকাতে চলে যাই, এবং সেখান থেকে হসপিটালে গিয়ে দেখতে পাই আমার বাবার অবস্থা খুবই মমস্য অবস্থা, একেবারেই খারাপ। তো আমার বাবা যে পাটকলে চাকরি করতো ওখানে কিন্তু আমার বাবা পেনশন পাইতো, ওটার মধ্যে কিন্তু কিছুটা আধা সরকারি ছিল এই মেলটা। কিন্তু আমার বাবা অসুস্থ হওয়ার পরে সেখানে সিবিআইয়ের যে নেতারা ছিল, আপনারা হয়তো অনেকেই জানেন কিনা জানি না, শ্রমিক ওই মেলের মধ্যে অনেক শ্রমিক নেতারা থাকে, মানে পাটকলের মধ্যে অনেক শ্রমিক নেতারা থাকে। ওই শ্রমিক নেতারা আমার বাবাকে সাহায্য সহযোগিতা ওভাবে করে নেয়। আমার আব্বা শ্রমিক নেতাদের যে দলে রাজনীতি করতো ওই দল নাকি সে সময় ক্ষমতায় ছিল না। আমি জানি না কী এমন ঘটনা ঘটেছিল, কিন্তু বাবার ওই পাটকল থেকে বাবার ওই অসুস্থতার জন্য আমরা কোনো সাহায্য সহযোগিতা পাইনি। দীর্ঘদিন বরিশাল মেডিকেলে আমার বাবা ভর্তি ছিল, সেখান থেকে আমার বাবার অপারেশন হয়, এবং অপারেশন করলে পরে আমাদের অনেক টাকা লাগে। শুধু অপারেশনের সময় পাটকল থেকে কিছু টাকা পয়সা আমরা পাই। আমার আব্বার একটা পা সম্পূর্ণ কেটে ফেলতে হয়, তো আব্বার কিছু জমানো টাকা ছিল এবং মিল থেকেও কিছু টাকা পাই। এই সব কিছু মিলিয়ে টানা প্রায় 6 মাস ধরে হসপিটালে আমার বাবার চিকিৎসা চলে। হসপিটালের পরে মোটামুটি কিছুটা সুস্থ করে আমরা বাবাকে বাড়িতে নিয়ে আসি। বাবার এই অসুস্থতার জন্য আমার বড় বোনটাও এসএসসি পরীক্ষা দিতে পারেনি। আমার বোনের পরীক্ষা ছিল সামনে,
হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে গেছে। এই পারিবারিক অভাব অনটন, বাবার পিছনে দৌড়াতে গিয়ে আমার বোনের আর এসএসসি পরীক্ষা দেওয়া হলো না। আমার বোন যথেষ্ট মেধাবী ছিল। এরপরে আব্বা বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর আব্বা তখন সম্পূর্ণ পঙ্গু, হাঁটাচলা করতে পারে না, সারাক্ষণ হুইল চেয়ারে বসে থাকে। আমাদের পরিবারে একমাত্র আয় উপার্জন করতো আমার বাবা। আমার বাবার উপরে আমাদের গোটা পরিবারটা ডিপেন্ড ছিল। হঠাৎ করে বাবার সঙ্গে যেহেতু এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল, আমার বাবা অ্যাক্সিডেন্ট করে বসলো, তখন আর পরিবারটা আগের মতো করে চলছে না। খুব অভাব তখন দেখা দিল, এতটাই অভাব যা বলার মতো না। ঘরে একটা যুবতী বোন আছে, ছোট একটা ভাই আছে, এবং আমার উপরেই তখন পরিবারের প্রায় সমস্ত দায়িত্ব চলে আসলো। আমার বড় বোন তো একটা মেয়ে মানুষ, ছোট ভাই তো ছোটোই। সুতরাং ওই সময়তে আমি পরিবারের দায়িত্ব নিতে শুরু করি। বিশ্বাস করবেন না, আমি যে মানুষটা কোনোদিনও ভাতের থালি টেনে ভাত খাই নাই, আমি সেই মানুষটা দিন থেকে রাত পর্যন্ত পড়াশোনা ছেড়ে মানুষের বাড়িতে কাজ করতে শুরু করি। ধানের কাজ, জমির কাজ, কৃষিকাজ এবং মাঠে ঘাটে যেখানেই পাইতাছি, যে কাজ পাইতাছি সেই কাজ করতেছি। আব্বা তখন একেবারেই পঙ্গু, আব্বার চিকিৎসার জন্য টাকা লাগতেছে, এবং আমার ঘরে একটা যুবতী বোন আছে, তার জামা কাপড় কেনা লাগতেছে। ছোটো ভাইটার পড়াশোনা বন্ধ করে নেয়। আমার ছোটো ভাইয়ের নাম ছিল ইরফান। ইরফানের পড়াশোনা বন্ধ করে নেয়, ওরে পড়াশোনা করাই যাচ্ছি। এই অভাব অনটন, দুঃখ, কষ্ট, যন্ত্রণার মাঝে আমার দিনগুলো কাটতে থাকে। এক পর্যায়ে আমার মা সিদ্ধান্ত নিল আমার বড় বোনটাকে বিয়ে দিয়ে দিবে। বাবার পেনশনের লাস্ট অল্প কিছু টাকা ছিল, সেই টাকাগুলো দিয়েই তখন আমার বড় বোনের বিয়ে আমরা সম্পূর্ণ করি। বড় বোনকে বিয়ে দিয়ে দিই, এবং বড় বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে তখন আরও বেশি অভাব দেখা দেয়। তো এত অভাবের মাঝেও আমি কিন্তু ছাত্র হিসেবে খুব ভালো ছিলাম। আমি যখন ক্লাস 8-এর বছরে পড়াশোনা ছেড়ে দিই, তখন আমার রোল নাম্বার ছিল 6। আমার রোল নাম্বার 6 ছিল, এবং আমি খুব মেধাবী ছিলাম। এরপরও আমি পড়াশোনা করি নাই, শুধুমাত্র পরিবারের কথা চিন্তা করে। কারণ আমি পড়াশোনা করতে গেলে আমার বাবার মুখে, মায়ের মুখে দুমুঠো ভাত জুটবে না, ছোট ভাইটা না খেয়ে থাকবে। এই পরিবারের কথা চিন্তা করেই ভাই সেই সময় আমি তখন পড়াশোনা বন্ধ করে দিই। মানুষের মাঠে ঘাটে, জমিতে, এখানে সেখানে যেখানে যেরকম কাজ পাচ্ছি সেরকম কাজ করতেছি। আর তার পাশাপাশি ছোট ভাইটার প্রতি আমার বেশ ভালো নজর ছিল। আমার ছোট ভাইটা যাতে কখনো কষ্ট না থাকে, ছোট ভাইটা যেন কখনো অভাবে না পড়ে, এবং সবসময় ছোট ভাইয়ের প্রতি আমার খুব ফোকাস ছিল। আমি নিজে খাইলে খাইতাম, না খাইলে নাই। আপনি কতটুকু বিশ্বাস করবেন জানি না, আমি যদি কারো বাড়িতে দিন চুক্তের কাজে যাইতাম, দিনের কাজে যাইতাম, তো দিনের কাজে গেলে আমাকে যখন খাবার দেওয়া হইতো, দুপুরবেলা খাবার দিলে মাছের টুকরাটারে ভাই আমি নিয়ে আসতাম। মানে এরকম পলিথিনে করে মাছের টুকরোটা নিয়ে আসতাম, যে ছোটো ভাইটারে মাছটা দিব। আমি আলু আর ঝোল দিয়ে ভাতটা খাইতাম, আলু ঝোল দিয়ে ভাত খাইতাম। মাছের টুকরাটা আমি পলিথিনে করে বাড়িতে এনে দিতাম ছোটো ভাইয়েরে, মানুষের বাড়িতে যখন কাজ করতে যাইতাম। তো এরকম করে আমি আমার ছোটো ভাইটারে মানুষ করে, কখনো বাবার অভাব আমি কখনো বুঝতে দেই নাই। বড় বোনের বিয়ে হয়ে যায়, বড় বোন শ্বশুর বাড়িতে চলে যায়। এরপরে আমার বোন আর আমাদের তেমন কোনো খোঁজ খবরও নেয়নি। বাবার ওষুধ, মায়ের খাবার, ছোটো ভাইয়ের পড়াশোনা, এই সমস্ত কিছুই আমার ওই মুনির কাজের উপরেই ডিপেন্ড হয়ে যায়। খেয়ে না খেয়ে দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে হাড় ভাঙা পরিশ্রম করে আমি ছোটো ভাইটাকে পড়াশোনা করাইতেছি। আমার ছোটো ভাইটাকে আমি কখনো ময়লা পোশাক আশাক পরতে দিতাম না। কাগজ কলম খাতা বই যখন যা লাগবে আমি তখন তাই দিতাম। ওরা কখনো এক বিন্দু পরিমাণ অভাব স্পর্শ করবে এমন কোনো কাজ আমি করতাম না। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে আমার ছোটো ভাই ক্লাস 5-এ পড়ে ওই সময়, এবং 5-এ ও পরীক্ষা দেয়। তো ও মোটামুটি ভালো মেধাবী ছিল, ও ক্লাস 5-এ বৃত্তি পায়। বৃত্তি পাওয়ার পরে ওরে ক্লাস 6-এ ভর্তি করে। ও যখন ক্লাস 7-এ পড়ে, 6 থেকে যখন ক্লাস 7-এ পড়ে, আল্লাহর কি হুকুম, আমার বাবা ওই সময় মৃত্যুবরণ করে। আমার বাবা কোনো অসুস্থ ছিল না, এবং আমার বাবার শারীরিক কোনো সমস্যাও ছিল না। আমার বাবা একেবারে সুস্থ সবলই ছিল, কিন্তু এরপরেও মানে শারীরিক সমস্যা বলতে ওই যে পঙ্গু ছিল অতটুকুই, বাকি সব কিছু কিন্তু ঠিকঠাক ছিল। এরপরেও আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমার বাবা তখন চলে যায়। তো তখন বাবা মারা গেল। বাবা মারা যাওয়ার পরেও তারপরেও কিন্তু অনেকেই বলাবলি করতেছিল, আমাদের গ্রামের আশেপাশের সবাই বলাবলি করতেছে যে ছোটো ভাইটার পড়াশোনা বন্ধ করে দেওয়ার জন্য, ওর এসব আমার সাথে কাজ করানোর জন্য। তা আমি চিন্তা করছি, আমি পরিশ্রম করি, আমি কষ্ট করি, আমার ভাইটারে আমি না হয় পড়াশোনা করায় যাই। কারণ আমার বাবা মরে গেছে, বাবার অনেক স্বপ্ন ছিল। বাবা সবসময় বলতো যে আমার 3 মেয়েকে আমি উচ্চশিক্ষায় শিক্ষিত করব, মানে 3 ছেলে মেয়েকে আমি উচ্চশিক্ষায় শিক্ষিত করব, ওদের আমি কখনো পড়াশোনায় কষ্ট দিব না, এরকম পড়াশোনা করাবো। আমার বাবা এই কথাগুলো সবসময় বলতো। আজ বাবা নাই, বাবার দায়িত্বটা আমার কাঁধে পড়েছে। সুতরাং আমি যে করেই হোক আমার ছোটো ভাইয়ের পড়াশোনা আমি করিয়ে যাব, ছোটো ভাইয়ের পড়াশোনা বন্ধ করব না। এই কারণে আমি তখন আমার ভাইকে পড়াচ্ছিলাম যে না, ওর পড়াশোনা করতে হবে, ওর ভালো রেজাল্ট করাই লাগবে,
ওর প্রাইভেট টিউশনি মানে যা যা করা লাগতো কোচিং, আমি তো আর অত কিছু বুঝতাম না, সব করাইতাম। এই করতে করতে ক্লাস 5-এও বৃত্তি পায়, এবং বৃত্তি পাওয়ার পরে ক্লাস 7-এ বছর আমার বাবা মারা যায়। এরপর ওরা আমি পড়াশোনা করাইতেছি। একটা সময় তখন এসএসসি পরীক্ষা দেয়। এসএসসি পরীক্ষাতে ও খুব ভালো রেজাল্ট করে। তো এসএসসি পরীক্ষাও যখন দেয়, ওই সময়কার একটা ঘটনা আপনাকে বলি। আমাদের পার্শ্ববর্তী গ্রামের একটা মেয়ে, যার নাম হচ্ছে সুমা। ওরা খুব বড়লোক ছিল, মানে মেয়েটার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক ছিল। ভালো সম্পর্ক বলতে মানে আমারে খুব পছন্দ করতো। আমি দেখতে শুনতে বেশ খারাপ ছিলাম না, কৃষি কাজও যদি করতাম, নিজেকে সবসময় পরিপাটি রাখার চেষ্টা করতাম, সাধ্যের মধ্যে যতটুকু হয় আর কি। তো ওই সুমা আমারে খুব পছন্দ করতো, এবং সুমার পরিবার অনেকবার চাইছিল যে সুমাকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য, এবং ওর বাবা মায়ের অনেক ইচ্ছা ছিল যে সুমাকে আমার কাছে বিয়ে দিবে। তারা অনেকবার বিয়ের প্রস্তাবও পাঠাইছে, কিন্তু আমি সুমাকে বিয়ে করি নাই। একটাই কারণ ছিল যে আমি যদি এখন হঠাৎ করে বিয়ে করে ফেলি, আপনারা তো হয়তো অনেকেই জানেন, যারা বিয়ে শাদী করেছেন তারা বুঝবেন যে বিয়ে করার পরে ছোট ভাই বোন বা বাবা মাকে ওভাবে আর দেখা যায় না। যদি বউ ভালো হয় তাহলে হয়তো দেখা যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বউয়েরা ওই ছোট ভাই আর বাপ মাকে দেখাশোনা করতে দেয় না। তো আমি চিন্তা করছি, আমি যদি সুমাকে বিয়ে করে ফেলি, তা আমার ছোটো ভাইকে আমি ঠিকমতো পড়াশোনা করাতে পারবো না। মাত্র এসএসসি পরীক্ষা দিছে, আমার কিন্তু তখন প্রায় বিয়ের বয়স ভাই পেরিয়ে গেছে, এমন একটা অবস্থা। মানে বিয়ের বয়স প্রায় আমার শেষ, কিন্তু তারপর আমি বিয়ে করি না। এবং এত ভালো একটা প্রপোজাল আমার কাছে আসলো, আমি সেটাকে অ্যাকসেপ্ট করলাম না, সেটাকেও ডিনাই করে গেলাম। শুধু ভাইকে মানুষ করব, মায়ের স্বপ্ন পূরণ, বাবার স্বপ্ন পূরণ করব। তা এই করতে করতে আমার যে বড় বোন আছে, আমার বড় বোন কিন্তু আমারে বলছিল যে ইকবাল তুই বিয়ে করে ফেল, এখন তুই তো ইরফান রে অন্তত এসএসসি পাস করাইছিস, এবার ইরফান ওর মতো করে পড়াশোনা করবে, বা আমরাও দেখবো, তুই বিয়ে শাদী করে ফেল। যেহেতু সুমার মতো একটা ভালো ঘর, এরকম ভালো ঘর তো সচরাচর সবসময় পাওয়া যায় না। তেমন আমার আমার বোনেও বলতেছে বিয়ে করে ফেল। আমি কিন্তু আর করি নাই, না করে আমার মতো করে তখন ভাইরে আমি ঢাকাতে কলেজে ভর্তি করাইলাম। আমি রাজশাহীতে ভর্তি করাই না, ঢাকার একটা কলেজে ভর্তি করাইছি। তখন আমি কী করতাম, মানে মাঠে ঘাটে তো কাজ করতাম, আমি নিজের জমি জমা দেখাশোনা করতাম, মাঠে ঘাটে কাজ করতাম। তার পাশাপাশি আমি রাতের বেলায় কাজে চলে যেতাম। আমাদের এলাকাতে একটা ব্রিক ফিল ছিল আর কি, যেখানে ইটের ভাটার কাজ হইতো। আমি রাতের বেলা ওই ইট ভাটার কাজে চলে যেতাম, সারা রাত ইট ভাটার কাজে কাজ করতাম, এবং সকালবেলা মুনি দিতাম, বদলা দিতাম, এবং নিজের জমিতেও কাজ করতাম। বেশ ভালো টাকা ইনকাম করতাম। আল্লাহ ওই সময় শরীরে শক্তি দিছিল, মানে কাজ করি। এমন করতে করতে একটা পর্যায়ে আমার ভাইটা তখন ইন্টার পরীক্ষা দিছে। ইন্টার পরীক্ষা দেওয়ার পরে ওই তখন করছে গিয়ে ওখানেরই একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে ঢাকাতে। তো এখানে আমি মিথ্যা বলবো না ভাই, ও যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে, আপনার ইন্টার পড়তেছে, তখন কিন্তু অনেক পড়াশোনার খরচ আমার কাছ থেকে নিত না, তা না, খুব কম নিত। ও প্রাইভেট পড়াইতো, টিউশনি করতো, আবার পার্ট টাইম কই জানি চাকরি করতো, চেষ্টা করতো নিজের খরচটা নিজেই মেকআপ করার জন্য। এরপরেও যতটুকু প্রয়োজন হতো আমি ওকে হেল্প করতাম। তো অনার্সে যখন পড়তেছে, অনার্স করে তখনও অনার্সে ভর্তি হয়ে গেছে। অনার্সে পরে এই সময়ের ভিতরে ধরেন আমার মা এবং আমার বড় বোন না এবার আমার কঠিনভাবে চাপ দিছে, আমার বিয়ে করা লাগবে, আমার বিয়ে করতে হবে, আমার বিয়ে করা ছাড়া কোনো উপায় নেই, আমার বিয়ে করাই লাগবে। তো এমন করতে করতে আমার বড় বোন তখন তার এলাকাতে একটা মেয়ে ঠিক করছে, আমার বড় বোনের শ্বশুর বাড়িতে। মেয়েটার নাম ছিল লায়লা, এবং দেখতে শুনতে নাকি খুবই সুন্দরী। আমার বোন খুব প্রশংসা করছে। এই মেয়েটা নাকি একটা বিয়ে হয়েছে, এবং বিয়ে হবার পরে, এবং মেয়েটা যখন বিয়ে হবার পরে ওখান থেকে মেয়েটা চলে আসে, কোনো না কোনোভাবে চলে আসে। মেয়েটা কিন্তু বেশ ভালো, তো স্বামীটা ভালো ছিল না, যেখানে বিয়ে দিছে ওই লোকটা ভালো ছিল না, এবং যার কারণে সেই ঘর থেকে ওই মেয়েটা চলে আসে। মেয়েটার অর্থ সম্পদ আছে, পারিবারিক অবস্থা বেশ ভালো, এবং আমাকেও টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারবে। আমার বোনের একটা চিন্তা ভাবনা ছিল যে ভবিষ্যতে ধরেন আমি ব্যবসা বাণিজ্য করবো বা কিছু একটা করব, আমার তো পুঁজি লাগবে, আমাদের তো তেমন কোনো জমি জামাও নাই, কোনো কিছুই নেই। যদি এই মেয়েটাকে বিয়ে করলাম, করার পর যদি ও আমাকে কিছু পুঁজি বাজা দিল, আমি কিছু টাকা পয়সা পাইলাম, ব্যবসা বাণিজ্য করবো, মেয়েটার কাছে যেহেতু হ্যান্ড ক্যাশ কিছু টাকা আছে, আগের স্বামীকে ছেড়ে দিছে, সেখান থেকে কিছু টাকা পয়সা আছে, এগুলো আমি পাবো। মেয়েটাও দেখতে শুনতে যেহেতু ভালো। তাই এরকম করে তখন আমি ইরফানরে বললাম যে ইরফান এমন ঘটনা। ইরফান আমারে বলতেছে যে ভাইয়া, আপু খারাপ কথা বলে নাই, আপনি গিয়ে মেয়ে দেখেন, আপনি আমার চিন্তা করেন না, আমি পড়াশোনা করতেছি এবং আমি পড়াশোনা করে যাব, আপনি আমার নিয়ে টেনশন করবেন না। তাই হিসেব আচ্ছা ভাইয়া ঠিক আছে। ছোটো ভাইরে বললাম যে ঠিক আছে, তুই যদি বলিস তাহলে ভাইয়া সামনের দিকে অগ্রসর হব। পরে মেয়ে দেখার জন্য গেলাম আমার বড় বোনের বাড়িতে। মেয়ে দেখলাম, মেয়ে বয়সটা একটু বেশি, কিন্তু খুবই সুন্দর। হাতে গোনা ধরেন
মানে অনেকগুলো মেয়ের মাঝে একজন হবে আর কি, দেখার মতো সুন্দর মেয়ে। তো আমার যে বয়স এসেছে, এই বয়সে সুন্দর আর কালো দিয়ে কি করব, একটা বউ হইলেই হয়। তো আমি তখন আমার বোনেরা বললাম যে এখন মেয়ের কোনো ডিমান্ড আছে কিনা, কারণ আমাদের তো অর্থ সম্পদ অতটা নাই। আর আমি যে ধুমধাম করে বিয়ে করে তাকে গয়নাগাটি পরিয়ে তাকে বউ সাজিয়ে নিয়ে যাব, এরকম সামর্থ্য তো আসলে আমার নাই। তো আমি তো আসলে এটা পারবো না। আমার বোন তখন বলতেছে, না মেয়ের এরকম কোনো ডিমান্ড নাই যে আপনি গয়নাগাটি পরিয়ে তাকে নিতে হবে, এমন কোনো ডিমান্ড কিন্তু নাই। এবং মেয়েটাও খুব সাদামাটা, খুব ভালো পরিবারের মেয়ে, আশা করি ভাইয়া সমস্যা হবে না। আমারে বলে তুমি বিয়ে করে ফেলো। তো আমার বড় বোনের সম্মতিক্রমে তখন এই লায়লাকে আমি বউ বানায় আমার ঘরে আনছি। তো লায়লা যেদিন বউ বানিয়ে আমার ঘরে আসছে, আমার ছোটো ভাইও সময় ঢাকা থেকে বাড়িতে আসছে। আমি তখন ছোটো ভাইরে খুব মূল্যায়ন করতাম, ও যদি আমার বয়সের ছোটো কিন্তু শিক্ষায় তো আমার বড়। আমি তো ক্লাস 8 বছরে পড়াশোনা ছেড়ে দিই, ও তো আপনার অনার্সে পড়তেছে, তার মানে ও অনেক বড়। তো ঠিক আছে, ওরে পড়াশোনা করাবো, ওরে মানুষের মতো মানুষ করবো, ওই চিন্তা ভাবনাই আর কি। তো এবার বিয়ে শাদী করলাম। বিয়ে শাদী করার পরে আমার ঘরে আমার বউ লায়লা আসছে, ওর সঙ্গে আমার সংসার জীবন কাটতেছে। ছোটো ভাই তখনও ঢাকাতে অনার্স করতেছে, তো ওর জন্য আমি টাকা পয়সা পাঠাইতেছি। কিন্তু লায়লা আমার পরিবারে আসার পরে কিন্তু কোথাও বাধা দেয় নাই। এই যে ছোটো ভাইয়ের জন্য টাকা পাঠাইতেছি, ওরা টাকা পয়সা দিতেছি বা পরিবার দেখতেছি, লায়লার কিন্তু কোনো কিছু নিয়ে কোনো অভিযোগ নাই। ওই সব কিছুতে মোটামুটি বেশ নিউট্রালই আছে। তা এই করতে করতে প্রায় আমার বিয়ের 3 মাস পেরিয়ে গেল, ওর ঘরে কোনো সন্তানাদি হচ্ছে না। তো 3 মাস পরে ও আমারে বলতেছে যে তুমি কি করবা এইভাবে। আমি কিন্তু আমার বউয়ের সঙ্গে থাকতে পারতাম না, এটা সত্যি কথা। ধরেন রাত্রিবেলা ইটে ভাটার কাজে চলে যায়, আপনাকে আগে যেমন বলেছিলাম দিনের বেলায় জমি জামাতে কাজ করি, ওরকম সময় পাই না। বিয়ে করলে একটা বউকে যে সময়টা দিতে হয়, ওই সময়টা কিন্তু আমার বউকে দিতে পারতাম না। তো আমারে বলে যে আপনি তো আমার বিয়ে করে আনছেন, ঠিক আছে, আপনি আমার খুব ভালোবাসেন, সবই ঠিক আছে, কিন্তু আপনি তো আমার একটু সময় দেন না। রাতে ইটের বাটায়, দিনে জমি জামাতে কাজ করেন, এর ফাঁকে এসে আমাকে 1-2 মিনিট সময় দেন, এভাবে তো হয় না, আপনি কিছু একটা করেন। আমি তখন বললাম, রে হয়তো তোমার বিয়ে করছি, তো আমার পারিবারিক অবস্থা সব তো তোমার আমাকে বলছি, আমার বাবা মা আমার সমস্ত কিছু তোমাকে বলছি, এবং বলার পরেই আমি তোমাকে বিয়ে করছি। তাই এখন যদি তুমি আমাকে এই সমস্ত কথাবার্তা বলো, তাহলে তার হয় না। আমার একটা ছোটো ভাইও পড়াশোনা করে, আমার মায়ের খরচ আছে, সমস্ত কিছুর জন্য তো আমাকে কাজ করতে হবে। ও তখন আমারে বলে আমার কাছে কিছু টাকা আছে, ওই টাকাটা দিয়ে আপনি দেখেন একটা ব্যবসা করা যায় কিনা, আমারে বলে। আমি তখন বললাম ব্যবসা, তো কী ব্যবসা করব? ও বলে আপনি কোনো একটা দোকান পাট দেন। আমি কিন্তু আবার ওই যে সার ঔষধ এগুলো ভালো জানতাম। ও আমাকে বলছিল একটা ডিলার নেওয়ার জন্য, সার ওষুধের ওই যে মানে কীটনাশক যে ওষুধগুলো হয় মানুষ জমিতে দেয়, এই সমস্ত মানে ওষুধের আমি ডিলার নেওয়ার জন্য। তো আমি আমার বউরে বললাম ডিলার নিতে প্রায় 5 লক্ষ টাকার মতো লাগবে, 5 থেকে আরও একটু বেশি লাগবে। তো এই টাকা তো আমার কাছে কল্পনা, মানে 5-6 লাখ টাকা তো আমার কাছে কল্পনা, এটা তো আমার কাছে কোনোভাবেই সম্ভব নয়। আমার বউ তখন বলে আমার আগের স্বামীকে আমি যে মানে ছেড়ে আসছিলাম, ওখান থেকে আমি কিছু তালাকের টাকা পাইছি, আমার কাবিন বাবদ কিছু টাকা আমি পাইছি, আবার আমার বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে আমি আপনাকে 7 লাখ টাকা মিলাই দিব। আপনি এই 7 লাখ টাকা দিয়ে একটা ডিলার নিয়ে নেন, একটা কোম্পানির ডিলার নেন, এবং অন্তত আপনার জীবনটা অনেক সুখের কাটবে। আপন ভাই আপনাকে কি বলবো, ওই সময়টাতে আমি মানে মানে এতটাই মানে আপনাকে কি বলবো, মানে বয়সও প্রায় এক পর্যায়ে চলে আসছে, এবং একটা এস্টাবলিশড কোনো কিছু করার দরকার। কারণ এই যে ইটের ভাটায় কাজ করে, আবার দিনের বেলায় কাজ করি, আবার বিকালবেলাও কাজ করি, সত্যি কথা বলতে রে ভাই শরীর কিন্তু আর সয় না। এত পরিশ্রম এই বয়সে আর নিতে পারি না, অনেক সময় হাঁটু গেটে মাটিতে বসে যাই, পারি না পরিশ্রম করতে। তো চিন্তা করলাম আমার বউ লায়লা যেহেতু এটা বলতেছে, আমি এটা করব। তো ডিলারশিফটের জন্য কথাবার্তা বলছি, লায়লা ওর পরিবার থেকে টাকা নিয়ে আসছে, আইনা টাকাগুলো আমাকে দিছে। তো যেদিন আমি টাকা জমা দিব, ওই দিন আমি আপনার ঢাকাতে ওদের সঙ্গে যোগাযোগ করি, আমি টাকা জমা দিয়ে ডিলারশিপ নিব। ওই পর্যায়ে ওই যেদিন আমি টাকা জমা দিব তার একদিন, মানে ওই দিন টাকা জমা দিতে পারি নাই, তার পরের দিনে সোমবার ছিল, আমার ভাই তখন বাড়িতে আসে, আমার ছোটো ভাই ইরফান। বাড়িতে আসার পরে আমি চিন্তা করলাম যে ছোটো ভাই আসছে, ওর সঙ্গে বিষয়টা আলোচনা করা যায়, ওদের পারিবারিক একটা বিষয়, ওর সঙ্গে আলোচনা করলে খারাপ না ভালোই হবে, এবং ও তো মোটামুটি বুঝবে, যেহেতু শিক্ষিত মানুষ, ওরে আমি আবার সব কিছু শেয়ার করি। তো কেন জানি আমি জানি না, এই ডিলারশিপটার বিষয়ে আমার বউ আমারে মানা করছিল যে আপনি এটা হচ্ছে ইরফানরে বলার দরকার নাই, এটা আপনি নিজের মতো করেই করেন, আপনি নিজের মতো করে ডিলারশিপ নিয়ে নেন, এতে ইকবালরে মানে আপনার ইরফানরে বলতে হবে না। আমি বললাম যে না, ইরফানরে না জানিয়ে তো আমি কোনো কাজ এই পর্যন্ত করি নাই, এটাও আমি ইরফানরে না জানিয়ে করবো না। ও আমার ছোটো ভাই আমাকে একটা ভালো পরামর্শ দেবে, একটা ভালো যুক্তি দিবে, না আমি এটা ইরফানকে জানাবো। তো আমার বউ আমাকে মানা করলো, আমি কিন্তু আমার বউয়ের মানা শুনি নাই, না শুনে আমি তখন ইরফানের বিষয়টা জানাইলাম যে দেখ ভাই,
এমন এমন ঘটনা, ভাই তো এমনি এমনি একটা বিজনেস স্টার্ট করতে যাচ্ছে, এখন তুই কি বলিস? ওর এটা বলার পরে না ও মুখটা জানি কেমন কালো করে ফেললো। একটা ব্যবসা করব, এত তো ও খুশি হওয়ার কথা, কিন্তু ও খুশি না হয়ে মুখটা অনেকটা বেজার করে ফেললো, মুখ কালো করে ফেললো। আমি তখন বললাম, কি রে ইরফান, তুই কি ভাইয়ের উপরে রাগ করে আছিস? কোনো বিষয়ে কি তোর মন খারাপ? তুই দেখি ভাইয়ের উপর রাগ করে আছিস ও মনে হচ্ছে। ও বলে, না ভাইয়া, রাগ করে আমি তো ঠিক আছি। আমি বললাম, না তোর ঠিক আছে তো মনে হয় না, আমার তো মনে হয় যে তুই ভাইয়ের উপরে মনে হয় রাগ করে আসিস। বলে, না ভাই, আমি রাগ করি না, আমি ঠিক আছি। এবং আমার কাছে মনে হলো রাগ করছে। তো ও তখন এখান থেকে মানে ব্যবসার কথা বলতে শুনে উঠে গেছে, উঠে কোনো কিছু শুয়ে গেছে। আমি গিয়ে আমার বউ লাইলার সাথে তখন শুইলাম। শোয়ার পরে রে ভাই ঘুম আসতেছে না, মানে চোখে কোনো রকম ঘুম আসতেছে না। এই পাশ ও পাশ করতেছি আর মনে মনে ভাবতেছি যে ছোটো ভাইটা হঠাৎ করে কেন এরকমভাবে মানে মনটা খারাপ করে ফেললো, মুখটা কালো করে ফেললো। আমাকে একটা ভালো আইডিয়া দেবে, পরামর্শ দেবে, আমি একটা ব্যবসা শুরু করব। কিন্তু ও দেখি যে মুখ খারাপ, মানে মুখটা কালো করে গেছে, ওর মনটা অনেক খারাপ হয়ে গেল। মানে বিষয়টা কি বুঝতে পারলাম না। তা আমি চিন্তা করলাম যে না, ভাইটার একটু জিজ্ঞেস করি ওর কী হয়েছে, কেনই বা মন খারাপ করে আসছে, মুখ কালো করে আসছে। অনেক রাত, তখন প্রায় আপনার রাত 1টা কি 2টার মতো বেজে গেছে। আমার বউ লায়লা কিন্তু ঘুমিয়ে গেছে। আস্তে করে আমার রুম থেকে বেরোইছি, পাশের রুমে আমার ভাই থাকতো, ওরে গিয়া দরজা ধাক্কাইতে আসে। কয়েকটা দরজা, 2টা ধাক্কা দেওয়ার পরে ও তখন দরজাটা খুলে দিয়েছে। দরজাটা খুলে দেওয়ার পরে ওর মুখের দিকে তাকালাম, দেখলাম যে ও ঘুমায় নাই। মানে একটা মানুষ ঘুম থেকে উঠলে তার মুখের যে একটা অবস্থা থাকে, আমার ভাইয়ের অবস্থাটা এরকম না। দেখলাম যে মুখটা একটু মলিন করে আছে, মনে হয় কান্না করছে, এমন একটা অবস্থা। আমি বললাম, কী রে ভাই, কী হয়েছে? তুই মনে হয় কান্না করছিস, তোর চেহারাটা তো আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে না, কী হয়েছে? আমার বলে, না ভাইয়া কিছু হয় নাই। আমি বললাম, তুই একটা কাজ কর, তুই উঠে আয়, তুই আমার সঙ্গে উঠে আয়, ভাই তোরে বাইরে নিয়ে যাবো। এটা বলে আমি তোরা ডাক দিলাম। ডাক দিয়ে ওইখান থেকে আমি তারে উঠে, আমি তখন আমাদের বাড়ির ওই দিকেই, বাড়ির কোনার দিকেই নারিকেল গাছ আছে, নারিকেল গাছের নিচে আমি আবার বাছাই করেছি রাতের বেলায় বসার জন্য, ওইখানে ডাক দিয়ে নিলাম। বাতাস ছিল ওই দিন, বেশ ভালো বাতাস ছিল, দক্ষিণা বাতাস ছিল, আকাশটাও বেশ পরিষ্কার, চাঁদ তারা সবই আছে। ওরে পাশে বসালাম, বসায় বললাম যে, ইরফান ভাই তো আসলে কোনো কিছু বুঝলাম না, তোর মনটা অনেক খারাপ, ভাইয়ের দিকে তাকায় তুই মনে হয় অনেক আপসেট হয়ে গেলি। বিকেলবেলা ব্যবসার বিষয় নিয়ে কথা বললাম, তখনও কোনো সাপোর্ট করলি না বা মন খারাপ করেছিলি, এখনও রাতে তুই ঘুমাচ্ছিস না, কী হয়েছে আমারে বলতো? ও ভাই কোনো কিছু বলে না। আমি বললাম, দেখ ইরফান, আমি কিন্তু তোর চেয়েও ভালো ছাত্র ছিলাম, আমি ক্লাস 8-এর বছরে পড়াশোনা ছেড়ে দিয়েছি শুধু তোর পড়াশোনার জন্য। বড় বোনকে বিয়ে দিতে হবে, তোকে পড়াশোনা করাইতে হবে, এই কারণে কিন্তু আমি আমার পড়াশোনা জীবনের সমাপ্ত ঘটিয়েছি। এবং আজকের এই দিন পর্যন্ত ভাই আমি আমার জীবন দিয়ে চেষ্টা করেছি তোর চাওয়াগুলোকে পূরণ করার জন্য, যাতে কোনোভাবে বাবার কষ্টটা, বাবার অভাবটা তুই বুঝতে না পারিস। আমি তোকে বাবার অভাব বুঝতে দেইনি, যার কারণে আজকের এই দিনটা পর্যন্ত আমি তোকে সাপোর্ট করে যাচ্ছি। আমি এমনকি অন্যায় করে ফেললাম, যার কারণে তোর মনটা এত খারাপ হয়ে গেল এবং তুই ভাইয়ের উপর রাগ করে গেলি। ভাই বিয়ে করাতে তুই রাগ করছিস? ও বলে, না ভাইয়া, আপনি বিয়ে করাতে আমি রাগ করি নাই, কিন্তু আপনি আগে যে কথাগুলো বলছেন, বাবার অভাব বুঝতে দেননি, ছোটোবেলা থেকে কোলে পিঠে করে একরকম মানুষ করেছেন, নিজে না খায় আমাকে খাওয়াইছেন, এই সমস্ত কিছু আপনি আমার জন্য করছেন, যার জন্য আজ আমার ভিতরে যা চলতেছে তা আমি আপনাকে বলতে পারতেছি না। আমি বললাম, তোর ভিতরে কি চলতেছে আর তুই কি বলতে পারতেছিস না? আমি তোর কথাবার্তা বুঝলাম না, এগুলা কি, তুই ভাইয়ের কাছে বল। পরে বলতেছে যে, না ভাইয়া, আমি আপনাকে বলতে পারবো না। আমি তোরা বললাম যে, ভাই রে, তুই আমার কাছে বল। পরে বলে, ভাইয়া মানে আমি হচ্ছে ফ্রান্সের জন্য লাইন দিছিলাম স্টুডেন্ট ভিসায়, তো আমার আশা করি আমার ফ্রান্সের ভিসা হয়ে যাবে 2 দিনের মধ্যে। আমি এটা আপনাকে বলার জন্য আসছি। তো আমি যদি ফ্রান্সে চলে যাই, ওর টিউশন ফি বা এটা সেটা অনেক খরচ আছে, এগুলো জমা দিতে হবে, তবেই তার ভিসাটা হবে, এরকমটা সে আমাকে বললো। তা আমি মূলত এই জিনিসগুলোর জন্য আপনার সাথে আলোচনা করতে আসছি, কোনো দিক থেকে টাকা ম্যানেজ করা যায় কি না, এটা বলার জন্যই কিন্তু আমি আসছিলাম। কিন্তু আসার পরে আমি যেটা জানলাম যে আপনি নিজেই ব্যবসা শুরু করতেছেন, এখন আপনি আমাকে কোত্থেকে টাকা ম্যানেজ করে দিবেন। তখন আমি বললাম, আরে ভাই, এটা কোনো কথা হইল? তুই এটা কোনো কথা বললি? তুই বিদেশ যাবি পড়াশোনা করার জন্য, সেই জায়গা থেকে আমি তোর টাকা অবশ্যই ব্যবস্থা করে দিব না কেন? ও বলে, না, আপনি একটা নতুন ব্যবসা শুরু করছেন, তা আবার ভাবির কাছ থেকে টাকা নিয়ে, এখন আমার কথা বাদ দেন, আমি না হয় বিদেশে নাই গেলাম, আমার বিদেশ এখানেই সমাপ্তি হয়ে যাক, তা আপনি ব্যবসা করেন। ওর হাতটা ধরে বললাম, ইরফান রে, বাবা মরে গেছে, ছোটোবেলা থেকে আমিই তোরে মানুষ করছি, আজকে তুই বিদেশে যাবি, আমি তোরে টাকা দিব না? অবশ্যই আমি তোরে টাকা দিব। এই টাকা দিয়েই তুই আমার যে ব্যবসার যে টাকাটা তোর ভাবি দিছে, এই টাকাটা দিয়েই তুই ফ্রান্সে যাবি এবং ওখানে গিয়ে তুই ভালো একটা কাজ করবি। ওই তখন আমার কান্না করে দিয়ে আমার ছড়াই ধরে বলে, ভাইয়া, আমি যদি ফ্রান্সে যাইতে পারি তাহলে আমি আপনার ফ্রান্সে নিয়ে যাব। তাই বললাম যে, না রে ভাই, এই বয়সে আমার আর ফ্রান্সে যাওয়ার দরকার নাই, তুই ফ্রান্সে গিয়ে মানুষ হো,
এবং তুই একটা ভালো অবস্থানে যা, এটা করলেই হবে, আমি মানে আমার চিন্তা তুই করিস না। তো খুব খুশি হয়, মানে এত খুশি হয়ে যা বলার মতো না। এই কথা বলেও তখন আমি ওরা ঘরের ভিতরে পাঠিয়ে বললাম, এখন তো তোর মাথায় আর কোনো দুশ্চিন্তা নাই? বলে, না ভাই, আমার এখন মাথায় কোনো চিন্তা নেই। আমি যে ঠিক আছে, তাহলে ঠান্ডা মাথায় এখন তুই একটা ঘুম দে। ওরে ঘুমাইতে পাঠাইয়া আমি গিয়া লালার পাশে শুইলাম, কিন্তু আমার চোখে তো ভাইয়ার ঘুম আসে না। ঘুম কেমনে আসবে? কারণ টাকা হচ্ছে লায়লার, এই টাকা আমি দিয়ে দিব আমার ভাই ইরফান রে। লায়লা কি আমাকে আস্ত রাখবে? লায়লা তো আমাকে আস্ত রাখবে না। ও যদি জানে যে ওর টাকা আমি ইরফান রে দিয়ে দিচ্ছে, ও তো আমাকে মেরেই ফেলবে। আর আমার ভাইকে দিছি এটা জানলে আমার ভাইয়ের সঙ্গে অনেক দুর্ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবে। আমি এখন কি করব? সারাটা রাত এই পাশ ওপাশ করলাম। ফজরে আজান দিছে, উইঠা নামাজ পড়লাম এবং মসজিদ থেকে নামাজ পড়ে একটু ঠান্ডা বাতাসের মধ্যে হাঁটলাম, হেঁটে ঘরে আসলাম। এসে দেখে লায়লা মোটামুটি নাস্তা রেডি করছে। আমার ছোটো ভাইও ইরফান একেবারে খুশি মনে নাস্তা করতেছে। ওরে আবার চিন্তা মনে মনে করতেছি, ও আবার লায়লাকে বলে দেয় কিনা। নাস্তা পানি করার পরে আমি ইরফানরে বললাম, শহরে বন্দরে থাকিস, গায়ে তো রোদ লাগে না, গায়ে একটু রোদ টোদ লাগা, অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় সকালে রোদ যদি গায়ে লাগে। ভাই একটু আলু খেতের দিকে যাচ্ছি, তো একটু আলু খেতের দিকে আয়। এটা বলার পরে ওরে ইশারা দিলাম, ইশারা দিয়ে আমি আলু খেতে গেলাম। ও পিছন থেকে আসছে, ও বুঝছে, আমার ইশারাটা বুঝছে। তো ও তো কোনো কাজ টাজ করে না, মানে কৃষিকাজও করেই না, কাজ আমিই করি। ওরে এমনিই ডাকছি কথা বলার জন্য। পরে আইসা বলতেছে, ভাইয়া আপনি যে আমার ইশারা দিছেন আমি কিন্তু বুঝছি। আমি বললাম, হ্যাঁ তোর ইশারা দিছি, তুই যে সকালবেলা তোর ভাবির সঙ্গে এত আনন্দ করে কথা বলতেছিস, আমি যে তোর ভাবি দেওয়া টাকাটা দিয়ে দিবে, এটা কিন্তু তুই ভাবিরে বলে দিছিস? বলে, না ভাই আমি তো বলি নাই। আমি বললাম, খবরদার বলবিও না। ও বলে, ভাই কি বলেন, বলবো না? আমি বললাম যে না, তোর ভাবিরে কখনোই বলবি না। আমি আর তুই মিলে কালকে সকালে ঢাকায় যাব ওই কোম্পানিতে টাকা দেওয়ার জন্য, এটা বলে তুই আমার সঙ্গে যাবি। ও বলে, তারপরে আপনি কি কোম্পানিতে টাকা দিবেন? আমি বললাম, তুই আমার সঙ্গে যাবি, পরেরটা পরে। এই কথা বলি দুপুরে আমি বললাম লায়লার, যে লায়লা সকালবেলা ইরফানও চলে যাবে ঢাকায়, আমি ইরফানের সঙ্গে ঢাকায় যাবো, ওই কোম্পানিতে টাকা ঢুকে দিয়ে ডিলারশিপের বিষয়ে ফাইনাল করে আসবো। ও তখন বলে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি তাইলে করেন, তাইলে আপনি যান। এর পরের দিন আমি আর ইরফান একসঙ্গে ঢাকায় রওনা দিলাম। ঢাকা মানে তখন যাত্রাবাড়ি ছিল আর কি, বাস স্ট্যান্ড। যাত্রাবাড়ি নামার পরে আমি ছোটো ভাইরে বললাম যে তোর হোস্টেলে চল, ও যেখানে থাকে সে হোস্টেলে গেছে। যাইয়া টাকাটা ওই গামছা থেকে বের করছে, মানে গামছাতে বাইদে নিয়ে গেছিলাম, মানে কোমরে বাইদে নিয়ে গেছিলাম। পরে টাকাটা বের করলাম, বের করে ওর হাতে টাকাটা দিলাম। ও তখন কান্না করে দিছে। আমার বলে, ভাই আমি তো বুঝছি আপনি ভাবির চোখ ফাঁকি দিয়ে টাকাটা আনছেন, এখন ভাবি যদি জানতে পারে তাহলে ভাই কি হবে? আমি বললাম, না তোর ভাবি জানবে না, তোর ভাবি আসলে জানার কোনো সুযোগ নেই। আর তুই কোনো কিছু বলিস না, আমি তোর ভাবিরে ম্যানেজ করে নিয়ে যাবো, তুই কিন্তু কিছুই বলবি না, যতই হোক যেটাই হোক তুই কিছু বলিস না। ও বলে, আচ্ছা ঠিক আছে ভাই, আমি বলবো না। তো এই কথা বলে আমি তখন এই ইরফানের টাকাগুলো দিয়ে আমি তখন বাড়িতে চলে আসি। আসার পরে আমারে লায়লা জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার, কি করলেন? আমি বললাম, হ্যাঁ টাকাটুকু জমা দিয়ে আসছি এবং কয়েকদিনের ভিতরে ওদের প্রতিনিধি আসবে, এসে আমার গোডাউন দেখবে, সব কিছু দেখে আমার সার পাঠাই দিবে। আমি বলো, আচ্ছা ঠিক আছে, সমস্যা না। এই কথা বলে আমি তখন আমার বউর সঙ্গে সব কিছু ঠিকঠাক করলাম। আর ইরফানের দিক দিয়ে ফোন দিয়ে বলতেছি, তোর কী অবস্থা? ও বলে, ভাইয়া টাকা জমা দিয়ে দিছে, হয়ে যাবে। প্রায় অল্প কিছুদিনের ভিতরে মোটামুটি ইরফানের কাগজপত্র প্রায় প্যানেলের পথে। আর এদিক দিয়ে আমার বউ লায়লা বারবার আমাকে চাপ দিতেছে, কী ব্যাপার, আপনার মাল আসে না কেন, আপনি কী কোম্পানিতে টাকা দিচ্ছেন? এরকম করে কয়েকদিন পরে লায়লা তখন ওর বাপের বাড়িতে বেড়াইতে গেছে। ও তখনও কিন্তু ওর ঘরে কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না, ভেবে হচ্ছে না। বেড়াইতে গেছে, বেড়াইতে যাওয়ার পরে আমি তখন আমার মতো করে আসি বাড়িতে। ওই কী করলো, যেদিন বেড়াতে গেল তার 3 দিন পরে একদিন সন্ধ্যার সময়, মাগরিবের সময় খুব রাগ নিয়ে আমার বাড়িতে আসছে। আইসা আমি তখন কাজ করতেছি মাঠে, বাড়ির পাশে হচ্ছে আমার একটা কৃষি জমি আছে, ওখানে কাজ করি। ওইখানে যে আমার ধরছে, ধরে বলতেছে, এমনি তুই টাকা, আমার টাকা কী করছিস, আমার টাকা দে, এমনি বলতেছে। তা ওর চোখের দিকে তাকে আমি বুঝে গেছি যে ও আসলে মানে মোটামুটি বুঝে গেছে যে আমি টাকাটা ওইখানে জমা দিই না। কারণ ওর আব্বার লোকজন আছে, ওর আব্বা আবার ব্যবসা বাণিজ্য করে, ওর আবার অবশ্যই প্রতিনিধি আছে, তাদের জিজ্ঞেস করছে যে এখানে কোনো টাকা জমা হয়েছে কিনা, ডিউ হয়েছে কিনা, তো কিছু হয় নাই। পরে আমি বললাম, যারা পাগল, একটু বসো, তোমার সঙ্গে কথা বলি। না আমি কোনো কথা শুনবো না তোর, আমি তোর কোনো কথা শুনবো না, তুই আমার টাকা দে, তুই আমার টাকা দে, আমি তোর কোনো কথাই শুনবো না। আমি বললাম, শোনো, আমি তোমার টাকা মাইরা খাবো না, তোমার টাকা আমার মাইরা খাওয়ার কোনো ইচ্ছা না, আমি তোমার টাকা দিয়ে দিব, তুমি একটু বসো, একটু শান্ত হও। দেখলাম যে না, ও খুব রাগ, মানে এত রাগ যে আমার উপরে মারবে। এমন ঠান্ডা মাথায় তারপরে চিল্লি করলে, তো গ্রামের মানুষ, মানে নিজের ঘরে কি হচ্ছে কোনো খবর নাই, অন্যের ঘরে একটা চিৎকার শুনলে দৌড়ে চলে আসে। ঠান্ডা করে কোনো রকমে বসায় বললাম, লায়লা রে, বউ না ভালো, একটু মাথাটা ঠান্ডা করো, আমার কথাটা একটু শোনো। আমি যে কি, তুই আমার টাকা দে, আমি তোর কোনো কথা শুনছি, ঠিক আছে আমি তোমার 3 দিন সময় দেবো, 3 দিনের মধ্যে তোমার টাকা দিয়ে দিব।
ও বলে আজকে থেকে 3 দিনের মধ্যে তুই আমার টাকা দিবি না, তোর সঙ্গে আমার খারাপ হয়ে যাবে, এই কথা বলে রাগারাগি করে চলে গেছে। তা আমি মনে মনে আবার ভাবতেছি না আবার ইরফানরে ফোন দিয়া কোনো কিছু বইলা ইরফানের সঙ্গে খারাপ ব্যবহার করে কি না, সেটাও তো আবার বুঝতেছিলাম না যে ইরফানরে কিছু বলে ফেলে কিনা। ইরফানের লোকে যোগাযোগ করলাম, ইরফান বলেছে না ভাবি আমারে কোনো কিছু বলে নাই। আমি যে খবরদার তোর ভাবি যদি তোরা জিজ্ঞাসা করে তুই কিন্তু ভুলেও বলবি না যে ভাইয়া তোরা টাকা দিস, এটা কিন্তু ভুলেও স্বীকার করবি না। আর বলে যে না ভাইয়া আপনি এটা নিয়ে একদম টেনশন করবেন না, আমি এই বিষয়ে ভাবিরে কোনো কিছু বলবোই না। ওকে ভাইয়া ঠিক আছে। এই কথা বলে ইরফানের সঙ্গে কথাবার্তা আমার ফুল অ্যান্ড ফাইনাল হলো, সব কিছু ঠিকঠাক হলো। আমি তখন আমার মতো করেই দিনরাত কাটাইতেছি, চলতেছি, এভাবে 3 দিন কেটে গেছে। 3 দিন পরে লায়লা তখন তার বাড়ি থেকে মোটামুটি লোকজন পাঠাইতেছে ওর টাকা দিয়ে দেওয়ার জন্য, এই করার জন্য, সেই করার জন্য। তখন আমি করছি কি ভাই বাড়ি থেকে পালাই গেছি, কারণ আমি দেখলাম যে বাড়িতে থাকা আমার পক্ষে আর সম্ভব না। আমি বাড়ি থেকে তখন পালাই গেছি। বাড়ি থেকে পালাইয়া আমি বারবার আমার ছোটো ভাইরে বলছি তুই বিদেশ যা। ওই কিন্তু বুঝে গেছিলাম যে আমার বাড়িতে যে ঝামেলা হইতেছে, বা ও তো আম্মার সঙ্গে মনে হয় ফোনে কথাবার্তা বলে, মা হয়তো বলে দিছে। আমি ওরে বলছি তুই কোনো দিকে তাকাবি না, কারো কথা শুনবি না, কে কী বলছে না বলছে এইসব কিচ্ছু জানার তো দরকার নাই, তুই বিদেশ চলে যা, তুই চলে গেলে বাকি ব্যবস্থা তোরা আমি করতেছি রে ভাই, তুই চলে যা। এইটা বইলে ছোটো ভাইরে আমি তখন কোনো রকমে ফ্লাইট করে ওরে আমি ফ্রান্সে পাঠিয়ে দিয়েও চলে যায়। ওই ফ্রান্সে যেদিন চলে যায় তার পরের দিন আমি তখন রাত্র 10টা কি 10:30 বাজে, প্রায় এখানে আমি অনেকগুলো মাস মিসিং, মানে বাড়ির বাইরে ছিলাম, সব কিছু ফালায় চলে গেছে বাড়ির বাইরে। অনেকগুলো মাস পরে একদিন রাত 9টা কি 10টা বাজে আমি আমার শ্বশুর বাড়িতে গেছি। গিয়া দরজা ধাক্কাই দিয়েছি, মানে দরজা নক করছে, আমার শ্বশুর দরজা খুলছে। আমার শাশুড়ি ছিল, আমার শ্বশুর শাশুড়ির উপর দিয়ে লায়লা এসে আমার কলার চেপে ধরে আমাকে টাইনা ঘরের ভিতরে নিয়ে ও জুতা খুলে আমাকে কয়েকটা বাড়ি দিয়ে ফেলো ওর বাবা মায়ের সামনে। তা আমি কিছু বলি নাই, কারণ যেহেতু আমি অন্যায় করছি ভাই আমার শাস্তি তো হওয়াই দরকার। আমি চুপ করে আসি। ও আমারে বলে তুই গেছিলি কই, তুই কোথায় গিয়েছিলি? আমি বললাম দেখো যেখানে যাই আমার কথাগুলো শোনো, আমার কথাগুলো শোনার পর যদি আমারে মারতে মন চায় তাহলে মাইরো। ওর বাবা বলতেছে যে ঠিক আছে জামাই কি বলে আগে জামাইয়ের কথা শুনে ওরে মারিস না। তা আমারে ছাড়ছে, আমি শ্বশুরের পাশে বসছি, আমার শাশুড়ি আর আমার ওয়াইফ এক পাশে, আমি আর শ্বশুর এক পাশে। পরে আমি বললাম যে দেখো লাইলা তুই আমার টাকাটা দিছো ঠিক আছে, কিন্তু তোমার মনে আছে আমি আমার ব্যবসার কথাগুলো যখন আমার ছোটো ভাই ইরফানরে বলছিলাম, ইরফান মন খারাপ করে ফেলছে, তুমি জানো কি চাইছি ইরফান আমার কাছে? ও আমারে বলে কি চাইছে? আমি বললাম দেখো এই ঘটনা। তখন আমি বিস্তারিত ইরফানের সঙ্গে যা যা হয়েছিল সেদিন রাতের বেলায় আমি মোটামুটি সব কিছু ওর আব্বার সামনে স্বীকার করছি। ওই তখন লাফ দিয়ে উঠে গেছে। আমি বললাম যে দেখো ইরফান অলরেডি ফ্রান্সে চলে গেছে, আমার একটা ভাই ফ্রান্সে চলে গেছে, মানে আমাদের একটা পা শক্ত হয়ে গেছে, আমরা এখন নিজের পায়ে দাঁড়াই গেছি, আমাদের আর কোনো প্রবলেম নাই, আমি এখন সব কিছু ঠিকঠাক মতো করতে পারবো বা তোমার টাকা আমি ফিরাই দিতে পারবো। তো যখনই আমার বউ আমার এই কথা শুনে আমার আরও তেরে আসছে, আমার শ্বশুর তখন ওরে মানে ঠেকাইছে, ঠেকাইয়া বলতেছে যে ওরে বলে আচ্ছা আচ্ছা ইকবাল তুমি আজকে আমাদের ঘরে থাকো, সকালবেলা তুমি লায়লারে নিয়ে তোমার বাড়িতে চলে যাবা। লায়লা বলতেছে আব্বা এটা আপনি কি বলেন, আমি ওর সঙ্গে যাব না, ও আমার জীবন নষ্ট করে দিছে, আমার জমানো টাকাও খাইয়ে ফেলছে। ওর বাবা শুধু একটা কথাই বললো যে লায়লা আমি যা বলছি তাই হবে, তুই সকালবেলা ইকবালরে নিয়ে বাড়ি চলে যাবে, আর কোনো কথা আমি শুনতে চাই না। রাতের বেলায় আমি লায়লারে নিয়ে শুইতে গেলাম, শোয়া কি ভাই বুঝেন তো, মানে সেই রাতটা আমার জন্য কিয়ামতের রাত ছিল। বউয়ের যন্ত্রণা আর অত্যাচার যে কত ভয়ঙ্কর এটা সেই স্বামীরাই বুঝে যারা এই সমস্ত বউ নিয়ে সংসার করে। তো খুবভাবে আমাকে জ্বালাইতো, মানে এত বিরক্ত করতে যা বলার মতো না। খুব কষ্ট করে রাতটা পার করলাম। রাতটা পার করে সকালবেলা ও আসবেই না, আমি ওরে বলি চলো ও আসবেই না। আমি তখন চলে আসছে বাড়িতে, এবং বিকালবেলা ওর বাবা ওরে নিয়ে আসছে আমাদের বাড়িতে। আনার পরে এই শুরু হলো ওর অত্যাচার, গালাগালি, খারাপ ব্যবহার করা। এবার আমি ইরফানের সঙ্গে কথা বলে ফোনে আমি বললাম যে তোর ভাবিরে বুঝা। ইরফান তখন বুঝালো যে ভাবি দেখেন ভাইয়া কষ্ট করে হোক যে করে হোক আমার বিদেশে পাঠাইছে, আর বড় কথা হচ্ছে ভাইয়া তো আপনার টাকা দিয়ে পাঠাইছে, আমি আপনাদের ঋণ কখনো শোধ করতে পারবো না। আমি যেহেতু চলে আসছি আমি খুব দ্রুতই ভাইয়ারে আমি ফ্রান্সে নিয়ে আসবো। এরপরে ভাইয়ার আমি একসঙ্গে থাকবো, আমাদের টাকার কোনো অভাব থাকবে না। ভাইয়া দেশের ব্যবসা করতে একটা রিস্ক ছিল, যে ব্যবসায় লাভ হয় কি লস হয় কি হয় না হয় এর কোনো একটা ভালো সুরাহার ছিল না। কিন্তু ভাবি এখন যে আমি ফ্রান্সে চলে আসছি, আমি যদি ভাইয়াকে ফ্রান্সে নিয়ে আসি তাহলে ভাইয়া মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, আশা করি আপনার আর কোনো সমস্যা থাকবে না, আপনি ভাবি আর খারাপ ব্যবহার করবেন না, আপনি ভাইয়ের সঙ্গে ভালো থাকেন। এই কথাগুলো যখন এই লায়লারে বুঝাইলো, লায়লা তখন কিছুটা মোটামুটি সফট হয়েছে, মানে আমার ভাইয়ের কথা শুনে। এবং সফট হওয়ার পরে আলহামদুলিল্লাহ এবার আমার পরিবারে একটু শান্তি নেমে আসছে। আমার ধরেন ইরফান কয়েক মাস পর টাকা পাঠাইতেছে, ও যদিও পড়াশোনা করার জন্যই ওখানে গেছে, কিন্তু ও পড়াশোনা করেনি।
নর্মালিও পড়াশোনা করেনি, ও হচ্ছে অন্য কাজ করছে। তা কাজ করতো আর আমার জন্য টাকা পাঠাইতো, এবং তখন আমরা খুব আরামায়েশা, আমি আর আমার বউ থাকতেছি, আমাদের মাঝে আর কোনো প্রবলেম নাই, মানে খুব আরামে আমাদের দিনগুলো কাটতেছে। কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর কেটে যাচ্ছে, আমার ঘরে কোনো সন্তানাদি হয় না। আমার ঘরে কোনো সন্তানানা প্রায় 3 বছর কেটে গেছে, 3 বছরও কোনো সন্তানাদি হয়নি, লাইলার কোনো বাচ্চা কাচ্চা হয়নি। এবং ডাক্তার, কবিরাজ, হুজুর মোটামুটি সব দেখাইছে, কোথাও কোনো কাজ হয়নি। এইভাবে প্রায় 6 বছরের মতো কেটে যায়। আমাদের 6 বছর কাটে, এবং 6 বছরও আমাদের কোনো ডকুমেন্ট বা মানে ওর কোনো বাচ্চা কাচ্চা হয়নি। 7 বছর আমরা একসঙ্গে সংসার করি। এই 7 বছর অনেক ঘটনা আছে, এইসব বিস্তারিত না বলি, কিন্তু তেমন কোনো বলার মতো বা প্রকাশ করার মতো কোনো ঘটনা না। স্বামী স্ত্রীর মাঝে টুকিটাকি ঝগড়াঝাটি, ঝামেলা। এবং এই 7 বছরে প্রতিনিয়ত লায়লা হচ্ছে আমার ভাইকে মানে ঝামেলা করতো ইরফানের সাথে। কী ব্যাপার, তুমি না বলছো ইকবালরে নিয়ে যাবা, তুমি ইকবালরে নাও না কেন? আজকে 7 বছর হয়ে গেল, তুমি ইকবালরে আজ নিবা, কাল নিবা, এগুলো সেগুলো করে তুমি ইকবালরে নিচ্ছ না কেন? তুমি ইকবালরে নিয়ে যাও, এগুলো সেগুলো বলতো। তো এগুলো সেগুলো তো বলতো, আমি আর মানে ওইসব কিছু বলতাম না, ওর সঙ্গে ঝগড়া হইতো। এই করতে করতেই মানে ইরফান এবার বাড়ি আসার সময় হয়েছে, ও বলতেছে ও বাড়িতে আসবে। কথাটা খুব খেয়াল করে শুনবেন। তো ইরফান যখন বাড়িতে আসবে বলছে, এর কিছুদিন আগেই মানে লায়লা তখন আমারে খুবভাবে হচ্ছে আমার সঙ্গে একটু অন্যরকম সম্পর্ক, মানে স্বামী স্ত্রীর সম্পর্ক তো আছে, কিন্তু একটু বেশি প্রেম ভালোবাসা। এর কয়েকটা মাস পরেই মানে ইরফান আসার কিছুদিন আগে লায়লা আমারে বলতেছে একদিন রাতের বেলায় যে আমি তোমার একটা কথা বলবো, এই কথাটা তুমি মনোযোগ দিয়ে শুনবা, এবং কথাটা শুনি তুমি লাভ দিও না, ফাল দিও না, আমার কথাটা শুনো। আমি যে ঠিক আছে বলো, তোমার কথা শুনবো, আমি লাভ ফাল দেবো কেন? আমি তো ব্যাং না, আমি তো মানুষ, কী হয়েছে বলো। পরে বলে, তোমার ভাই ইরফান যদি বাড়িতে আসে, আমি ইরফানকে বিয়ে করবো। তাহলে মানে এই তুমি কি বলো, তুমি ইরফানকে বিয়ে করবা? দুষ্টমি, আমি ভাবছিলাম হয়তো দুষ্টমি করে। ও আমার বলে, আমি ইরফানকে বিয়ে করবো, আর তুমি নিজে ইরফানের সঙ্গে আমার বিয়ে দিবা। আমি বললাম, লাইলা এইসব কী বলতেছো, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি ইরফানকে বিয়ে করবা? ইরফানের জন্য কি মেয়ের অভাব পড়ছে? ইরফান দেশে আসবে, ও ফ্রান্সে, ওর কাগজপত্র হয়েছে, ওরে দেখে শুনে একটা সুন্দর মেয়ে বিয়ে করাবো, কেনই বা তুমি ওরে বিয়ে করতে যাবা? তুমি তো আমার বই আছো। ও বলে, না আমি তোমার ভাইরে বিয়ে করব, তোমার ভাইরে বিয়ে করলে তোমার ভাই আমার ফ্রান্সে নিয়ে যাবে। আমি বললাম, ইরফান তোমার ফ্রান্সে নিয়ে যাবে? কেন নিয়ে যাবে? ওই তখন আমার বলে, তোমার ভাইয়ের যে কাগজপত্র হয়েছে, ওই কাগজপত্র দিয়ে তোমার ভাই আমাকে ফ্রান্সে নিতে পারবে। তোমার ভাই আমার বউ হিসাবে ফ্রান্সে নিবে, যদি তোমার ভাই আমাকে ফ্রান্সে নিয়ে যায়, এরপর আমি তোমারে নিয়ে যাব। আমি বললাম, এই কথাবার্তা তুমি যেগুলো বলতেছো, এগুলো কোন হিসাবে বলতেছো? ইরফান কি তোমার এগুলো বলছে? বলে, হ্যাঁ ইরফান আমার এইসব বলছে বলে আমি তোমারে বললাম। আমি বললাম, ইরফান তো আমার এই বিষয়ে কোনো কিছু বলে নাই, আজকে এতটা দিন ওর সঙ্গে আমি ফোনে কথাবার্তা হয়, ও তো কখনই আমাকে এই সমস্ত কথা বলে নাই যে ভাইয়া আমি দেশে আসতেছি বা কিছু, এরকম কিছু তো আমাকে বলে নাই। মানে এখন হঠাৎ করে তুমি এটা বলতেছো যে তুমি ওরে বিয়ে করবে। ঠিক আছে, ও দেশে আসুক, এবং আসার পরে না হয় আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করবো কীভাবে কী করা যায়। ওই তখন বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুমি আগে ওর আসুক। তো মোর কথাটা শুনে আমি কেমন জানি মনটা খারাপ হয়ে গেল। এবং এর কিছুদিন পরে ইরফান তখন দেশে আসছে। দেশে আসার পরে আমি ওরে বললাম, প্রথম দিন কোনো কথাবার্তা হয়নি, যেদিন আসছে তার 2 দিন পরে আমি ওরা একদিন ডাইকে বললাম যে, ইরফান আমার বউ কিন্তু ওই যে মানে আপনার ফ্রান্সে যাবে, ও জামা কাপড় ঠিক করে, ওইটা ঠিক করে, মানে মোটামুটি ওর মতো করে ও প্রস্তুতি নিতেছে, ও ফ্রান্সে চলে যাবে। ইরফানরে ডাক দিয়ে বললাম যে, ইরফান রে, ভাইয়া তো অশিক্ষিত মানুষ, আমার মতোটা শিক্ষিত না, বা আমি বুঝিও না, তোর ভাবি যে এই কথাগুলো বলে, এগুলো কি কথা বলে বা কি আসল বিষয় আমি তো জানি না। পরে আমারে বলতেছে যে, ভাইয়া ভাবি আসলে ঠিকই বলছে, আমি ভাবিরে নিয়ে যাওয়ার জন্য একটা সুযোগ পাইছি, কিন্তু ভাবির যদি আমার নিতে হয়, আমি ভাবির ওয়াইফ হিসেবে নিতে পারবো, আমার বউ হিসেবে নিতে পারবো। তো ভাবি বলতেছে এটা যে ভাবির বউ হিসাবে নিয়ে ওইখানে যদি ভাবিকে সেটেল করে দিই, ভাবিকে আমি যেখানে নিয়ে যাব সেখানে অল্প দিনে ভাবির কাগজপত্র হয়ে যাবে, মানে ডকুমেন্ট হয়ে যাবে, ভাবি সেই ডকুমেন্ট দিয়ে পরে আপনাকে নিতে পারবে। এই কথা আমার ভাই আমাকে ইরফান বলতেছে। তাই আমি বললাম, তাহলে তো ভালোই হয়, এটা তো আর খারাপ কিছু হয় না। পরে বলে, অবশ্যই ভাবির সঙ্গে আমার বিয়ের ছবি লাগবে, এবং অবশ্যই ভাবির সঙ্গে আমার বিয়ে হয়েছে এরকম লিগেল কাগজপত্র লাগবে। তো আমি তখন বললাম, এগুলা কি ও করবে? বলে, হ্যাঁ ভাবি তো করবে, ভাবি রাজি আছে, এখন আপনি কি বলেন? আমি বললাম, ভাইরে আমি তো আসলে এত কিছু বুঝি না, আর আমার মাথায় এত কিছু আসেও না, তোরা শিক্ষিত মানুষ, তোরা চিন্তা ভাবনা করে ভেবে চিন্তে দেখ, যদি এটা করলে ভালো হয় তাহলে কর, আমার তো কোনো আপত্তি নাই। আমার ভাই বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যেভাবে বলতেছেন এই ভাবির সঙ্গে কথাবার্তা বললে এই জিনিসগুলো একটু ঠিকঠাক করব। এটা বলার পরে আমার ছোটো ভাই তখন করলো কি, এই কাগজপত্র ঠিকঠাক করতেছে, ওরে নিয়ে এইখানে যাইতেছে, ওইখানে যাইতেছে, বিভিন্ন দৌড়দৌড়ি করতেছে, এগুলো করতেছে, কী করে আমি তা জানি না। একদিন সন্ধ্যার সময় রুম একটারে সাজাইলো, একেবারে বিয়ের ঘরের মতো করে সাজাইলো আমার সামনে। তো সাজাইছে, আমি তখন দাঁড়ায় আছি, আমার চোখের সামনেই
তখন এই লায়লা বউ সাজলো এবং আমার ভাই ইরফান ও বর সাজলো। সে যেখানে তারা বিয়ে করতেছে, ছবি উঠাইতেছে এবং কাবিনী সিগনেচার করতেছে, এগুলো দেখাইতেছে, মানে এক অন্যরকম অবস্থা। মূর্খ সুরুক্ষ মানুষ ভাই, এত কিছু তো আর বুঝি না, ওরা এগুলো করে, এগুলো দেখতেছি দেখা টেখা। এবং তার প্রায় 1 থেকে 1.5 মাস পরে আমার ভাই চলে গেছে, আমার ভাই থাকে নাই, চলে গেছে। যাওয়ার পরে ও কী ডকুমেন্ট জমা দিয়েছে, ও প্রতিদিন চলে যায়, মানে লায়লা প্রতিদিন চলে যাবে, ও থাকবে না, ও চলে যাবে, রেডি হইতেছে, এই হইতেছে, সেই হইতেছে, মানে এক অন্যরকম অবস্থা। না, আমার মনের অবস্থা কিন্তু ভালো নাই। ওই যে এগুলা করতেছে, ও চলে যাবে, এখন আমার ভাইয়ের কাছে যাবে, ছোটো ভাইয়ের কাছে যাবে, বুঝতেই পারেন আমি কিন্তু ওরে মানে মন থেকে বলতেছি না যাওয়ার জন্য। এই যে আমাকে প্রেশার দেয়, আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, এইগুলোর থেকে বাঁচার জন্য আমি মাঝে মাঝে চুপ থাকি, কথা বলি না, মাঝে মাঝে চুপ থাকি যে ঠিক আছে, গেলে যদি ভালো হয় তাহলেও যাক। কিন্তু ভিতর থেকে এটা আসে না, কখনোই আসে না যে আমি আমার বউকে বিদায় করে দিব। যাই হোক, এর ভাই যাওয়ার অনেক পরেই তখন মোটামুটি ওর জন্য কেমনে কাগজপত্র রাত্র বের করছে, কেমনে কেমনে ওরা এম্বাসিতে গেছে। আমার বউ, আমার আরেক শালা আছে, ওই আবার ঢাকাতে কোন ট্রাভেল এজেন্সিতে চাকরি করে, ওর সঙ্গে কথাবার্তা বলে এমনি সামনে ঢাকায় যায় বাড়ি আসে, ঢাকায় যায় বাড়ি আসে, এরকম করতে করতেই শুনলাম আমার ভিসা হয়ে গেছে। তো ভিসা হয়ে গেছে, যে চলে যাবে, যেদিন চলে যাবে তার আগের দিন রাতে আমি বলতেছি যে লায়লা, আমি তো মূর্খ সূর্খ মানুষ, আমি তো আসলে এগুলো বুঝি না, কেমনে কেমনে তুমি ইরফানের সাথে কাগজপত্র ঠিক করলা, কেমনে কেমনে কী বললা, ইরফান তোমার নিয়ে গেল, অল্প সময়ের ভিতরে তোমার বিষয় হয়ে গেল, কিভাবে কি হইলো আমি তো এসব জানি না, এখন আমি বুঝতেছি না তোমারে কি বলবো। তবে তুমি যাই করো, যেটাই করো, ভেবে চিন্তা করো। আমার বলে অবশ্যই ভেবে চিন্তা করবো, কেন করবো না, আমি ভেবে চিন্তাই করবো, আমার কোনো সমস্যা নাই, আমি সব কিছু ভেবে চিন্তাই করব। এই কথা বলে কথাবার্তা মোটামুটি ঠিকঠাক এবং ও চলে গেছে। মানে আমি নিজেই ওকে ঢাকায় না উঠাই দিছে ফ্লাইটে। আমার ছোটো ভাই ইরফানের কাছেও চলে গেছে, ওইখানে গেছে, যাওয়ার পরে খবর পাইছি তারা দুজনে একসঙ্গে আছে এবং আমারে বলতেছে নিয়ে যাবে, আমার ডকুমেন্ট ঠিকঠাক করার জন্য বলতেছে আমাকে নিয়ে যাবে এগুলা। কিন্তু যাওয়ার পরে আমার বউ লায়লা যখন চলে গেল ফ্রান্সে, চলে যাওয়ার পরেই না আস্তে আস্তে করে আমি দেখতাম যে তারা প্রথম দিকে মোটামুটি আমার সঙ্গে যোগাযোগ করতো, কমিউনিকেশন রাখার চেষ্টা করতো, বলতো ভালো আছে, সুস্থ আছে, সবই জানাইতো। কিন্তু আস্তে আস্তে করে আমার বউ এবং লায়লা দুজনেই কেমন যেন একটু মানে আমার ভাই এবং লায়লা তারা দুজনেই কেমন যেন একটু পরিবর্তন হয়ে যাচ্ছিল ভাই। আগের মতো করে আমার ফোন রিসিভ করে না, আগের মতো করে আমার সঙ্গে কথা বলে না, এবং কেমন যেন আমি তাদের ভিতরে একটা অন্যরকম পরিবর্তন দেখতে পাচ্ছি। তো কী এমন পরিবর্তন আমি বুঝতে পারি না, মানে আমার মাথায় আসে না। এরকম করে প্রায় 1 বছরের মতো কেটে যায়, লায়লা যাওয়ার 1 বছর কেটে যায়। 1 বছর পরেও দেখলাম কি যে না, ওর ভিতরে কোনো পরিবর্তন, মানে ওই যে আগের মতোই হয়ে যাচ্ছে। তখন আসলে অনেকে অনেক ধরনের কথা বলতো, যেমন আমাদের আরেকটা আত্মীয়, দুঃসম্পর্কের এক আত্মীয়, তারাও ফ্যামিলি নিয়ে ফ্রান্সে থাকতো। ওই ভাবির সঙ্গে কথাবার্তা বললাম একদিন, ভাবি আমাকে ডিরেক্টলি বললো যে ইকবাল ভাই, আপনার বউর কথাও বাদ দেন, আপনার ভাইয়ের কথাও বাদ দেন। আমি বললাম কি বলো তুমি, আমার বউর কথা ভাবি কি বলেন আপনি, ভাইয়ের কথা বাদ দিব, বউর কথা বাদ দিব কেন? তো আমারে বলতেছে যে এদের কথা বাদ দিন এই কারণে যে আপনি আর এদের আশা করবেন না। কেন এদের আশা করবো না? বলে আপনার ভাই অবশ্যই আপনার বউকে বিয়ে করে ফেলছে, ফ্রান্সে ওরা একসঙ্গে থাকে, এক রুমে থাকে, এরকম খবর আমি পাইছি। এমন খবর আমার কাছে আসছে যে তারা দুজনে এক রুমে থাকে এবং তাদের মাঝে অলরেডি স্বামী স্ত্রীর সম্পর্ক হইতেছে। আপনার ভাই আপনাকে ধোকা দিয়েছে, আপনি সব বাদ দেন, বাদ দিয়ে আপনি এখন নিজে একটা বিয়ে শাদী করে সংসার করেন। আপনি মনে রাখেন যে আপনার ভাই আপনার কোনোদিনও আপনার কাছে আসবে না, এগুলো আপনাকে মিথ্যা কথা বলছে। আমি ভাবি আপনি এগুলো আমার কী বলতেছেন এই সময় এসে, এই সমস্ত কথা তো আমি আসলে বুঝতে পারতেছি না আপনি কী বলতেছেন। বলে আমি যা বলছি রে ভাই ঠিকই বলছি, ওরা একসঙ্গে থাকে এবং ওদের মাঝে সব রকম সম্পর্ক হয়ে গেছে। তখন আমার আসলে তখনকার কষ্টটা আসলে একরকম ভাই আপনাকে ঠিক বলে বোঝাতে পারবো না। তখন মনে হচ্ছে যে আমি আসলে কি লায়লা কোনো দোষ ছিল না, আমার ভাইয়ের কোনো দোষ, কারো কোনো দোষ দিলাম না, মেনে নিলাম এটাই হয়তো আমার ভাগ্য। আমি ওদের সঙ্গে দুজনের কারোর সঙ্গে আর কোনো যোগাযোগ করলাম না, দুজনের সাথে আমি তখন একরকম সম্পর্ক ছিন্ন করে ফেললাম। নিজের মতো করে মাঠে ঘাটে কাজ করে, রাতের বেলায় মাঠে বসে থাকি, সবই তো গেল আসলে, হারাইলাম তো সবই, আর তো কিছু নাই। ভাই গেল, বউ গেল, সব গেল। মা তখন অনেক বয়স্ক, মায়ের সেবা যত্ন করে, মাকে পায়খানা প্রস্রাব করতে পারে না, হুইল চেয়ারেই শুয়ে থাকে সারাক্ষণ, বাবার মতো হয়ে গেছে, হাঁটা চলা বন্ধ, মায়ের সেবা যত্ন করতেছি। কিন্তু মা বারবার আমার মাথায় হাত বোলাই দিত,
আমারে বলতো তোর উপর আল্লাহ দোয়া আছে, আল্লাহ তোরে করবো। মা তো আমি না বললেও গ্রামের অন্য অন্য মানুষরা বলে না যে ইকবালের বউরে লাইলারে নিয়ে গেছে, ইরফান বিয়ে করে ফেলছে, ইরফান ওর সঙ্গে আছে, এগুলো তো মানে অনেকে মাকে বলে দিছে, তো মা তো জানে। তো মা সবসময় আমার মাথায় হাত বোলাই দিয়া বলতো আল্লাহ তোরে রহমত করব, আল্লাহ তোর দিকে আছে, তুই বাজান চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে, এগুলো আমারে বলতো। আমি মারে বলতাম যে মা তুমি আমার জন্য দোয়া করো, আমার কিচ্ছুর প্রয়োজন নাই, আমার কিছুই প্রয়োজন নাই মা, তুমি শুধু দোয়া করো, আল্লাহ যাতে তোমার দোয়া কবুল করে, আমার ভাই বিদেশে গেছে ভালো থাক, আমার বউ বিদেশে গেছে ভালো থাক। এইভাবে আরও 4টা বছর কেটে গেছে। 4 বছর কেটে যাওয়ার পরে, এই 4 বছর পরে আমার বউ তখন করছে কি দেশে বেড়াইতে আসছে। আমার বউ এবং আমার ছোট ভাই তারা দুজনেই দেশে বেড়াইতে আসছে। তো যেদিন তারা আসছে আমি খবর পাইছি, ওই দিন আমি করছি কি মানে বাড়ি থেকে চলে গেছি, ওরা আসবে এরকম বাইরের লোকজনদেরকে জানাজানি হইতেছে বা শুনতেছি যে ওরা আসবে, দেশে আসবে, এরকম খোঁজ খবর পাইতেছি। পাওয়ার পরেই আমি তখন বাড়ি থেকে চলে গেছি, বাড়ি থেকে চলে গেছি আরেক জায়গায়। ওরা বাড়িতে আসে, আমি বাড়িতে আসি না, মানে যার বাড়িতে চলে গেছে না আমার খালার বাড়ি, অনেক দূরে একটা খালার বাড়ি। একদিন সকালবেলা ভোরে ফজরের নামাজের মনে হয় পরপরই হবে, হঠাৎ করে এই খালার বাড়িতে লায়লা হাজির। তো লায়লাকে দেখার পরে আমি তখন আর কোনো কথা বলি না, খালা তো সবই জানে। খালা আমার ডাক দিয়ে বলতেছে যে ইকবাল লায়লা তোর সঙ্গে কথা বলবে। তো তখন তো সে আমার ছোটো ভাইয়ের বউ, হিসাব করতে গেলে সবাই তো বলা করছে যে আমার ছোটো ভাইয়ের সঙ্গেও থাকে, ছোটো ভাইয়ের সঙ্গেও সব কিছু এটা সেটা অনেকেই বলা করছে। আমি তো কোনো কিছুই বলি না বা কিছুই আমি করি নাই। আমার আইসা বলতেছে যে তুমি বাড়ি যাও না কেন? আমি বললাম বাড়ি যাই না, বাড়িতে যাওয়া প্রয়োজন নাই, বাড়িতে গিয়ে কী করব? ও বলে তুমি কি চাও আমারে বলে। আমি তো কিছু চাই না, আমি কি চাইবো? আমার কি চাওয়ার আছে? আমার তো কোনো কিছু চাওয়ার নাই, কেন আমি কি চাইবো? আমি তোমাদের ভালো থাকা চাই, তোমরা ভালো থাকো, তোমরা সুস্থ থাকো, তুমি আর ইরফান একসঙ্গে আছো, একসঙ্গে থাকলে আমি খুশি হব। ওই তখন আমার বলে তোমার লজ্জা করে না এই সমস্ত কথা বলতে? তুমি এই সমস্ত কী কথা বলতেছো? আমি বললাম কী কথা বলতেছি মানে আমি তো ঠিকই বলতেছি, আমি তো খারাপ কিছু বলি নাই, কেন আমি কি খারাপ কিছু বলছি? ও তখন আবার বলে তুমি ইরফানের সঙ্গে আমাকে মিলাইতেছো কেন? আমি বললাম তুমি আর ইরফান একসঙ্গে ফ্রান্সে এক ঘরে থাকো, এক রুমে থাকো, তোমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক, তোমরা নাকি বিয়েও করছো, এরকম খবরাখবর পাইলাম, লোকে বলাবলি করতেছে। ও বলে তুমি লোকের কথাই বিশ্বাস করলা, তুমি আমার কথা বিশ্বাস করলা না, তুমি তোমার ভাইরে জিজ্ঞেস করো তো কোনোদিন তোমার ভাইয়ের সঙ্গে আমার খারাপ কিছু হয়েছে কি না? আমি সবসময় তোমার ভাইয়ের নজরে দেখতাম, মানে হঠাৎ করে ও চেঞ্জ। আমি তখন বললাম কি বলো তুমি? সত্যি কি আমার ভাইয়ের সঙ্গে তোমার কিছু হয় না? বলে কিচ্ছু হয় না, তোমার ভাই এক ফ্ল্যাটে থাকতো, আমি আরেক ফ্ল্যাটে থাকতাম, আমি এক জায়গায় চাকরি করতাম, তোমার ভাই আরেক জায়গায় চাকরি করতো, তোমার ভাইয়ের সঙ্গে আমার কিছুই হয়নি, আমি সেপারেট থাকতাম, তোমার ভাইয়ের সঙ্গে আমার কিছুই হয়নি। আমি তখন বললাম যে কী বলতেছে এগুলো? কিন্তু মানুষ যারা ফ্রান্সে থাকে, আমাদের অনেক আত্মীয় স্বজন যারা আছে, এরা সবাই বললো যে তোমাদের এক রুমে থাকো, তোদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি এমনও খবর পাইছি সেখানে একটা বাঙালি হুজুর দ্বারা নাকি তোমারা নাকি ইরফান বিয়েও করছে। ও বলে এগুলো পুরোই মিথ্যা কথা, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা, তুমি মানুষের কথা কেন বিশ্বাস করো? তুমি একদম মানুষের কথা বিশ্বাস করো না। মানুষ চাচ্ছে সংসার আগুন লাগিয়ে দেওয়ার জন্য। আমার সাথে তোমার ভাইয়ের কোনো কিছুই হয় না, কোনো খারাপই কিছু হয় নাই, তোমার ভাইয়ের সম্পূর্ণ আমার সাথে করছে, তুমি না হয় তোমার ভাইরে জিজ্ঞেস করো। তাই আমি বললাম যে না, আমি ওরে কোনো কিছু জিজ্ঞেসও করবো না, আর আমি ওর সামনেও পড়বো না। ওরে বইলো যে আমি ওর সামনে পড়বো না, আমি বাড়িতে যাব না। এইভাবে 1 মাস ধরে আমি খালার বাড়িতে থাকি, এবং 1 মাসের মাথায় আমার ভাই ইরফান তখন চলে যায়, ও এবার বিদেশে চলে যায়, কিন্তু লায়লারে নেয় না, লায়লারে দেশে রেখেও চলে যায়। তখন তাদের প্ল্যানিংটা কি, তাদের পরিকল্পনাটা কি আমি তখনও বুঝতে পারি নাই, আমি তখনও বুঝি না যে ঠিক আছে দেখা যাক কী হয়। আমি আমার মতো করে পড়ে আছি। যখন আমার ভাই ইরফান চলে গেছে বিদেশে, মা তখন আমার আরেক মহিলা দিয়া খবর দিছে বাড়িতে গেছি। পরে মা বকাবাধ্য করতেছে, তুই বাড়ি থেকে চলে গেলে কেন বাড়ি থেকে চলে গেলে, কারা জিজ্ঞেস করে চলে গেলে? আমি বললাম যে মা আমি কী করবি বাড়িতে থাইকা, বলো, তোমার ছেলে ফ্রান্সে থেকে আসছে, তোমার ছেলের বউ আসছে। আমার মা বলে তুই উল্টাপাল্টা কথা বলিস না, আমার ছেলের সঙ্গে লায়লার কোনো খারাপ কিছু হয় নাই, এগুলো তোরা মানুষ ভুলভাল বুঝাইছে। আমি বললাম তোমার ছেলে আমারে না নিয়ে লায়লারে নিয়ে গেল, তা খারাপ কিছু হয় না, এটা কি তুমি কী বলতেছো মা? আমার মা বলে বউ নিয়ে ঘরে থাক, বউ নিয়ে সংসার কর, এগুলো বলিস না। তাই আমি বললাম তো লায়লা চলে আসলো কেন? ফ্রান্সের মতো একটা দেশেও গেল, ওই থাকলো না কেন চলে আসলো? আমার সঙ্গে সংসার করার জন্য, এই বুড়া বেটার সঙ্গে আমার সংসার করবে, ও যে কেন চলে আসছে আমি তখনও বুঝি নাই। তো আমার মা বলতেছে কথা বাড়াইস না, কথা বাড়াইলে কথা বাড়ে, কথা না বাড়ে তুই বউ নিয়ে সংসার কর। তো
ঠিক আছে, আমি আবার ওরে নিয়ে সংসার শুরু করছি, কি আর করব। তার আমি বারবার রাতের বেলা জিজ্ঞেস করি যে লাইলা, ঘটনাটা কি? তুমি যে ইরফানের কাছে গেলা, ইরফানের সাথে থাকলা, এরপরে তুমি ফ্রান্সের মতো একটা দেশ থেকে কেন চলে আসলা? তুমি গেলা না কেন? তোমার কি ডকুমেন্ট হয়নি? ও বলেন আমার কিচ্ছু হয় না, তোমার ভাই আমাকে যে আশা দিয়ে নিয়ে গেছে, ওই আশা আসলে কোনোটাই সফল হয়নি। আমি যে ভিসাতে গেছি ওয়ার্ক পারমিটের মতো আমাকে নিয়ে গেছে, কিন্তু সেখানে আমার কাগজপত্র হয়নি। আমি সারা জীবন থাকলেও আমার কাগজপত্র হবে না, তা আমি তোমার ছাড়া থাকবো কেন? আমি এই জন্য তোমার কাছে চলে আসছি। তাই আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, চলে আসছো, ভালো হয়েছে। আমি তখন ভাবলাম যে হয়তো সব কিছু ঠিক হয়ে গেছে, হয়তো বা সব কিছু ঠিক হয়ে গেছে, এরকম একটা চিন্তাভাবনা আমার মাথায় ছিল। আমি তো ভাই সরল মন, আমার ভিতরে এত প্যাঁচ গ্যাচ নাই, এত প্যাঁচ পুচ আমি এগুলো বুঝিও না। আমার এই যে যেমন করে সহজ লাইনে বুঝে আমি ওই সহজ লাইনে বুঝি, আঁকা বাঁকা এই প্যাঁচ গোছ আমি এগুলো বুঝি না। এরপর হলো কি, আমি তখন আমার মতো করে আমার বউ লাইলার সঙ্গে থেকে যাচ্ছি, দিন কাটাইতেছে, রাত কাটতেছে, চলতেছে, আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছে। খারাপ আছে তা বলবো না, আল্লাহ হয়তো নারাজ হবে, আমি বেশ ভালো আছি। এরই মাঝে হলো কি, অনেকগুলো দিন কেটে গেল, মোটামুটি অনেকগুলো দিন কেটে গেছে। অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে এবার অনেকগুলো দিন বলতে প্রায় 1.5 বছরের মতো হয়ে গেছে আমার ভাই বিদেশে গেছে। 1.5 বছর পর আমার ভাই হঠাৎ করে বাড়িতে মার সঙ্গে যোগাযোগ করলো, আমার মামাদের সঙ্গে যোগাযোগ করলো, ও দেশে আসবে ওর জন্য মেয়ে খোঁজার জন্য, ও বিয়ে করবে। যখনই আমার ভাই বাড়িতে ফোন দিয়ে বললো ও বিয়ে করবে ওর জন্য মেয়ে খোঁজার জন্য, তখনই মনে হয় যেন লায়লার মাথায় আসমানটা ভেঙে পড়ছে। লায়লার মাথায় আসমান ভেঙে পড়ছে, কারণ কি? লায়লার মাথায় আসমান ভেঙে পড়ার কারণ কি? ওই তখন দেখতাম কি আমার ছোটো ভাইয়ের লোকে ফোন দিয়া প্রচুর গালাগালি করে, মানে খারাপ ব্যবহার করতেছে। আমি যখন আসি ও ফোন কেটে দেয়। আমি যখনই সামনে আসি আমার সামনে কথা বলেন, আমি ঠিক যখনই সামনে এসে দাঁড়াই তখনই ও একেবারে চুপ, মানে একদম চুপ, আর কোনো কথা বলে না, মানে চুপচাপ। কিন্তু যখনই আমি থাকি না তখনই যে আমার ভাইয়ের সঙ্গে ফোনে প্রচুর পরিমাণে ঝগড়া ঝাঁটি ঝামেলা, প্রচুর গালাগালি করে। আমি তো ওই ঘটনার পরে আমার ছোটো ভাইয়ের সঙ্গে আর কথা বলি না, মানে টোটালি আমার ছোটো ভাইয়ের সঙ্গে আমি আর কথাই বলি না। ওই যখন জানতে পারছি লায়লার সঙ্গে এক রুমে ছিল এবং হুজুর ডাইকা ও লায়লারে বিয়ে করছে, এগুলো যখন জানতে পারছি তখন থেকে আমি আর ওর সঙ্গে কোনো কথাই বলি না। ওর জন্য কী করি নাই ভাই। যাই হোক, এগুলো এক চরম ইতিহাস, আমি আর সেই ইতিহাস টানতে চাই না। লোকে বলে স্বার্থপর আর বেঈমান, এদের জন্য আপনি যাই করবেন যেটাই করবেন দিন শেষে এরা আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। হয়তো তাই আমার ভাই আমাকে করছে। ওর উপর আমার কোনো রাগ অভিমানও, আমার ছোটো ভাই আল্লাহরে ভালোই রাখুক। তো কিন্তু কেন লায়লা সারাক্ষণে ইরফানের সাথে ঝগড়া করে, ইরফানটাই গালাগালি করে, এইসব করে আমি বুঝি না। পরে আমার মামারা করলো কি, আমার নানু বাড়ির দিকে এক মেয়ে ঠিক করছে আমার ছোটো ভাই ইরফানের জন্য। মেয়ের নাম হচ্ছে সাথী আক্তার। মেয়ের নাম সাথী আক্তার। মেয়ে আবার ইন্টারমিডিয়েট পাস করছে, ইন্টার পাস করছে। মেয়ের বাবা আবার ভালো অবস্থানে আছে, চাকরি বাকরি করে, সরকারি চাকরি করে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও যথেষ্ট ভালো। এখন ছোটো ভাই বলতেছে দেশে আসবে, ও বিয়ে শাদী করবে। তো না, লায়লা ওর সাথে প্রচুর ঝগড়া করে, ঝামেলা করে, এবার দেশে আসবে। ওই দেশে আসার আগ থেকে লায়লা তখন আমারে বলতে শুরু করছে, তোমার ছোটো ভাই আমার অনেক ক্ষতি করছে, আমি ওই দেশে গেছি, ও এরকম করে বলে। আমি জানি না ওর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি। তোমার ছোটো ভাই আমারে জোর করে র্যাপ করতে পর্যন্ত চাইছে, আমার সঙ্গে এটা করছে ওইটা করছে, তোমার ছোটো ভাই তুমি মেরে ফেলো। আমারে বলে যে তোমার ছোটো ভাই তুমি মেরে ফেলো, তুমি ওরে বাঁচায় রাখো না, তুমি ওরে বাঁচায় রাখলে আল্লাহ কখনোই তোমার ক্ষমা করবো না, তুমি আল্লাহর কাছে ক্ষমা পাবা না। আমি বললাম আরে লায়লা কী বলো, আমার ছোটো ভাইরে আমি মেরে ফেলবো কেন? ওরে আমার মারার দরকার কি? ও যদি পাপ করে থাকে তো আল্লাহ ওরে পাপে শাস্তি দিবে, দুনিয়াতেই শাস্তি পাবে, আল্লাহকে দুনিয়াতে শাস্তি দিয়ে ওরে মারবে। ওরে আমার শাস্তি দেওয়ার দরকার নাই, শাস্তি দেওয়ার মালিক তো আল্লাহ আছে। নাও আমারে বলে তুমি ওরে মেরে ফেলো, ওরে মেরে ফেলো, ওরে মেরে ফেলো, খালি মেরে ফেলো, মেরে ফেলো আমারে বলতেছে। মানে ও দেশে আসলোকে মেরে ফেলার জন্য আমারে বলে, আমি দেশে আসলোকে মেরে ফেলো। এরপরে মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। আমি মনে করছিলাম যে মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। ছোটো ভাই দেশে আসছে, আসার পরে আমার মামারা তখন ওর পুরো দায়িত্ব নিছে। আমার মামা বাড়ির লোকজন বা আমার যে আত্মীয় স্বজনরা আছে সবাই মিলে তখন ইরফানকে বিয়ে করাবে। মেয়ের পরিবারে গেল, কথাবার্তা ঠিকঠাক হলো, মোটামুটি বিয়ে শাদির মানে কথাবার্তা ঠিকঠাক হয়ে গেছে, বিয়ে শাদী হবে। তা আমার তো কোনো রাগও নাই, ক্ষোভও নাই, আমি খুশিও না বেজারও না। ওই আমার দেশে এসে জিজ্ঞেস করছে ভাই ভালো আছেন? আমি বলছি হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? বলে ভালো আছি। এইটুকু কথা। এখানে আরেকটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, আমি যতটুকু জানলাম ইরফান বিদেশ যাওয়ার পরে লায়লার কাছ থেকে যে টাকা আমি নিয়েছিলাম 7 লক্ষ টাকা, ওই টাকা কিন্তু লায়লাকে দিয়ে দিছে, মানে লায়লার পরিবারকে দিয়ে দিছে আমার ভাই। এটা আমার ভাই বিদেশ থাকা অবস্থায় দিয়ে দিছে, মানে লায়লাকে স্পেনে আর ফ্রান্সে নিয়ে যাওয়ার আগে আমার ভাই লায়লার ঋণ পরিশোধ করে দিছে। এটা কিন্তু আমি জানতাম। তা যে আমি এই বিষয়ে আর কোনো কিছু বলতে চাই না। লায়লা আর আমাকে টাকা টুকা দেয় না, আমি টাকা টুকা চাইও নাই। এবার আমার ভাইয়ের যেদিন বিয়ে, হঠাৎ করে বিয়ের আগ দিন থেকে লায়লা বেশ ভালো,
বিয়ে যেদিন হবে তার আগদিক থেকে লায়লা মোটামুটি সবার সাথে অন্যরকম অবস্থা, হাসে ঘানে কথা বলে। ওই যে আমাদের বাড়িতে আবার মিউজিক বাজানো হচ্ছিল বিয়ের দিন, ওই জন্য সবার সাথে নাচ গান, মানে এক অন্যরকম অবস্থা। কিরে ভাই, ওই নাচে সবার সঙ্গে নাচ গান করতেছে, মানে ওর ভিতরে কোনো কিছুই নেই। মানে এই মানুষটা 2 দিন আগেও বলতেছিল আমার ভাইয়ের আমি খুন করার জন্য, ভাইকে মেরে ফেলার জন্য, বাইরে মিললে যদি মেরে ফেলি তাহলে আমি জান্নাতে যাব, এরকম কথা আমার বউ লায়লা আমারে বলল। কিন্তু যখনই আমার ভাইয়ের বিয়ে অনুষ্ঠিত হলো, ওই দিন দেখেও ড্যাক্সের সাথে শাড়ি পরে নাচতেছে। নারীর মন বোঝা বড় মুশকিল, আমি এটাই ভেবেছিলাম। তখনও কিন্তু আমি সরল মন, আমার ভিতরে কোনো কিছু নাই, আমি তখনও বুঝি নাই। যাই হোক, একটা পর্যায়ে আমার ভাইয়ের বিয়ে হয়ে গেল। তো বিয়ে হয়ে যাওয়ার পরে যেদিন বাসর রাতে করলো কি, লায়লা নিজের হাতে আমার ভাইয়ের বাসর ঘর সাজাইছে। মানে বাসর ঘর নিজের হাতে সাজাইছে ফুল দিয়ে সুন্দর করে, ও এত সুন্দর করে সারাদিন পরিশ্রম করছে এবং রাতের বেলায় বাসর ঘরও নিজের হাতে সাজাইছে। সাজানোর পরে বউয়ের পাশে বসায় বলতেছে যে আপনি স্বামীর প্রতি যত্ন নেবেন, মানে খুবভাবে হচ্ছে বউরে বুঝাইতেছে। মানে আমি হঠাৎ করে ওর এই পরিবর্তন দেখে ভাই আমি নিজে বেকুব হয়ে গেলাম। মানে আমি অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, ও হঠাৎ করে এতটা পরিবর্তন, এতটা আদর্শিক নারী হয়ে গেল। আমার ছোটো ভাইয়ের বউরে এত সুন্দর করে বুঝাইতেছে, এত মিষ্টি করে কথা বলতেছে, মানে একটা অন্যরকম অবস্থা। আমি তোর বসে আছি, ঠিক আছে। পরে রাত্র তখন প্রায় 10টার মতো বাজে, পাড়া মোটামুটি শান্ত হলো। বিয়ে বাড়ি যেহেতু, তারপরে তো আর অতটা শান্ত হয় না, একটু শান্তরান্ত হলো। এবার আমার ভাই তখন, মানে লায়লা তখন বাসর ঘরে আছে। লায়লা মানে সরি, আমার ভাইয়ের বউ সাথী আক্তার ওরে বাসর ঘরে দিল। আমার ভাই তখন বাসর ঘরে ঢুকবে, 11:30 বাজে। আমার কাছে হাত ধরে কান্না করতেছে হঠাৎ করে। কী রে তুই কান্না করিস কেন? মানে আমার ভাইয়েরও মতিগতি বুঝি না, লায়লারও মতিগতি বুঝি না, মানে কী চলতেছে আমি জানি না। আমার হাতে ধরে কান্নাকাটি করে, ভাই আমরা মাফ করে দিয়ে এটা সেটা। যে তোর উপরে আমার কোনো অভিযোগ নাই রে ভাই, তুই ঘরে যা, তোর উপর কোনো অভিযোগ নেই, তুই তোর বউ নিয়ে ঘরে যা। এই বলে ছোটো ভাইরে তখন আমি ঘরে পাঠাইলাম। পাঠানোর পরে এই ধরেন আপনার আধা ঘন্টা কি 40 মিনিট পরে হঠাৎ করে আমার ভাই রুম থেকে চিৎকারের শব্দ বেরিয়ে আসছে, মানে বাসরঘর থেকে চিৎকারের শব্দ বেরিয়ে আসছে। আমি তখন দিলাম দৌড় দিয়ে দেখতেছি, মানে বাসরঘরের অবস্থা খারাপ, দরজা মানে ভিতর থেকে লাগানো, যেহেতু আমাদের বিল্ডিং, মানে অবস্থা খুবই খারাপ। মানে জামাই বউর অবস্থা ভিতরে চিল্লে হইতেছে, বোঝা যাইতেছে। তখন এই মানে বাড়িতে যেহেতু বিয়ে বাড়ি ছিল, আমার আরেক ভাই ছিল শাকিল, আবার ওর গায়ে প্রচুর শক্তি। ওই মানে অল্প সময়ের ভিতরে দরজা ভেঙে ফেলছে। দরজা ভাঙার পরে দেখি কি যে আমার ভাইয়ের মুখ দিয়েও মানে বিষ খেলে মানুষের যেরকম এরকম, আমার ভাইয়ের বউয়ের মুখ দিয়েও বিষ খেলে যেরকম এরকম অবস্থা। এই অবস্থা দেখে তখন তাড়াতাড়ি করে আমি তাদেরকে, মানে আপনার এই রাতের মধ্যে তো বিয়ে বাড়ি বুঝতেই পারেন, তাড়াতাড়ি মোটরসাইকেলে এমনি সামনে তাদেরকে ধৈর্য কোনো রকমে হসপিটালের দিকে নিয়ে যাচ্ছে এবং অনেক কষ্টের পরে আল্লাহর কি হুকুম আর কি, ইমিডিয়েটলি ডক্টরও পাইছে। হসপিটালে যাওয়ার পর ওদের মানে আপনার মানে শুরু হয়েছে যে বিষ খাইছে, তারা স্বামী স্ত্রী দুজনে বিষ খাইছে। এখন স্বামী স্ত্রী দুজনে কেন বিষ খাইলো এইটা তো ভাই বুঝতে পারলাম না, যে এত সুন্দরভাবে সম্পর্ক, এবং এমন না যে তাদের কোনো প্রেম ছিল, কোনো ভালোবাসা ছিল, প্রেম ভালোবাসাও না, পারিবারিকভাবে বিয়ে হলো, পারিবারিকভাবে আয়োজন হলো, সব হলো, কিন্তু তারা বিষ খাবে কেন? বিষ খাওয়ার তো কোনো কারণ নাই, কেন বিষ খাইলো? আমরা হসপিটালে এদেরকে নিয়ে দৌড়দৌড়ি করতেছি। রাত্র প্রায় 2টা কি 2:30টার দিকে আমার বউ তখন আমাকে ফোন দিছে, লায়লা 2:30টার দিকে ফোন দিয়ে বলতেছে কী অবস্থা ওদের? আমি বললাম যে হ্যাঁ, ওরা মোটামুটি দুজনে বিষ নিষ্কাশন করা হয়েছে, এখন মোটামুটি ঝামেলা মুক্ত, মানে তাদের লাইফ আছে, তারা বেঁচে আছে, কিন্তু মানে এখন অসুস্থ, বেডেই আছে। এটা বলে আমার বউ তখন লাইনটা কেটে দিল। লাইনটা কেটে দেওয়ার পরে আমি আর কোনো খোঁজ খবর এবার পাইলাম না। সকালবেলা আমার ভাই তো হসপিটালে, আমার ভাইয়ের বউ হসপিটালে। সকাল 11টার দিকে আমার মা আমারে কল দিছে। মা অন্য কারো মোবাইল থেকে মেবি কল দিয়ে বলতেছে যে ইকবাল রে, লায়লা কি গেছে নাকি তোদের কাছে হসপিটালে? আমি বললাম যে না, লায়লা তো আসে নাই, কেন কী হয়েছে? মা বললো তোর বউ কই চলে গেছে সকালবেলা। তুই সকালবেলা লায়লা কই চলে যায়? মা কই চলে গেছে? বলে আমি তো জানি না কই চলে গেছে। আমি তখন কী করলাম, লায়লা নাম্বারে কল দিলাম, দেখি যে ওর নাম্বার বন্ধ, ওর নাম্বারে লাইন পাইতেছি না। কিন্তু নাম্বার বন্ধ হওয়ার কারণ কি, ও কোথায় চলে গেল হঠাৎ করে, কিছুই বুঝতে পারলাম না, কিন্তু ইতিমধ্যে কোনো কিছু বুঝতেছি না। এবার আমি চিন্তা করলাম যে কিরে, মোবাইলও বন্ধ, ও হঠাৎ করে কই চলে গেল। এদিক দিয়ে দুজনের অবস্থা এরকম। বিকেলের দিকে আমার ভাই মোটামুটি একটু সুস্থ হয়, মানে ইরফান মোটামুটি একটু সুস্থ হয়। সুস্থ হওয়ার পরে আমি বললাম যে কিরে ভাই, কী অবস্থা, তো শারীরিক অবস্থা কি? ওই তখন কিছু বলে না, আমার দিকে তাকে আছে। আমি পরে ওর বউয়ের কাছে গেলাম, ওর বউরও তখন জ্ঞান ফিরছে, কিন্তু কথা বলতে পারে না, খুব কম। তখন রাত্র 11টা কি 11:30টার দিকে তখন তারা মোটামুটি কথা বলতে পারে, ডাক্তার কথা বলার অনুমতি দিচ্ছে। 11টার দিকে আমার ভাই তখন আমার কাছে হাত ধরে কান্না করতেছে, প্রচুর কান্না করতেছে, আর বলতেছে ভাই আমি যে বাইচে আছি এটাই আল্লাহর কাছে আমার লাখো কোটি গুণ শুকরিয়া, আল্লাহ যে আমার বাঁচায় রাখছে। আমি বললাম কী হয়েছে তোর বলতো?
কী হয়েছে, হঠাৎ করে তোরা বিষ খেলি কেন? বাসর করে তো বিষ খাওয়ার কোনো কথা ছিল না। আমার ভাই বলে যে বিষ তো আমি খাই নাই, বিষ আমার বউ আমারে খাওয়াই দিছে। কে তোর বউ তোর বিষ খাওয়াইছে? বলে আমার বউ আমারে যে দুধ খাওয়াইছে ওই দুধের মধ্যে বিষ ছিল। ভাইয়ের খবর শুনে আমি তখন ধরে আমার বউয়ের কাছে গেলাম, মানে ওর বউয়ের কাছে গেলাম, সাথীর কাছে গেলাম যে সাথী ঘটনা কি আমারে বলো। পরে বলে ভাইয়া জানি না, ঘরের মধ্যে যে দুধ ছিল ওই দুধটা ভাবি আমারে দিছে, মানে ঘরের মধ্যে নাকি ওই দুধটা আমার বউ লায়লা রেখে আসছিল এবং আমার বলছে যে তোমার স্বামী যদি ঘরে ঢুকে তাহলে তাকে 3 ডোক দুধ খাওয়াই দিবা, সে তোমার খাওয়াই দেবো, তুমিও খাইবা। এই দুধটা ভাবি দিয়ে গেছে এবং দুধটা ঠান্ডা ছিল। আমি ভাবিরে বললাম যে ভাবি দুধ তো ঠান্ডা। ভাবি তখন বলতেছিল যে ইরফান গরম দুধ খায় না, ওর গরম দুধ খাইলে সমস্যা হয়, এই জন্য ঠান্ডায় খাওয়াইও। তো এই দুধটাই তখন আমি আসার পরে প্রথমে আপনার ভাইয়েরে 2 চুমুক দিলাম, পরে আপনার ভাই আমার 2 চুমুক দিয়েছে, গিলা মাত্রই আমাদের এই অবস্থা হয়েছে। তখন আমি বুঝে পেলাম যে বিষের মধ্যে অবশ্যই, মানে দুধের মধ্যে অবশ্যই বিষ দেওয়া ছিল। তো আমি তখন আর কথা বাড়াইলাম না। প্রায় 3 দিন পর্যন্ত তারা মেডিকেলে ছিল, 3-4 দিন মেডিকেলে ছিল, যেহেতু দুধ মানে বেশি একটা বিষ ভিতরে ঢুকে নাই, এই জন্য মোটামুটি তারা আল্লাহর হয়তো হয়াত ছিল বা বেঁচে গেছে, ওদেরকে আনছে। আনার পরে তখন এই লায়লারে খোঁজা শুরু করছে। আমি প্রথমেই সিদ্ধান্ত নিয়েছি মামলা দিব, ওর নামে মামলা দিব এবং মামলা দিয়ে ওরে আমি চিরতরে জেলের ভাত খাওয়াবো। তাই আমার মা একটা কথা বললো আমারে, কথাটা হলো এটা, মা আমারে বলল লায়লার ওই প্রথম 7 লাখ টাকায় কিন্তু আমার ভাই ইরফান ফ্রান্সে যেতে পারছে। তো হিসাব করলে লায়লার টাকায় কিন্তু আমাদের পরিবারটা উঠছে। এইদিকে তাকায়া আমার মা আমারে বলে যার হয়াত আছে আল্লাহ তারা মারতে পারে না, যার হয়াত আছে তারে আল্লাহ মারতে পারে না। তোর ভাইয়ের হয়াত আছে, তোর ভাইয়ের বউয়ের হয়াত আছে আল্লাহ, তাই তোর বউ তাদের মারতে পারে না, তোর বউরে মাফ করে দে। আমি বললাম মা এটাকে মাফ করার মতো কথা? আমার মা বলে তুই মাফ করে দে। মায়ের মুখের দিকে তাকে আমি লায়লাকে মাফ করে দিলাম, যাই করছে মাফ ক্ষমা। তো মাফ করে দেওয়ার পরে এরপরে লায়লা যা করছে উল্টা আমাদের নামে মামলা মোকদ্দমা যায় ঝামেলা যা করছে এগুলো একদম বিশ্রী কথাবার্তার সেদিকে না যায়। এরপরে আমার ছোটো ভাই এবং আমার ছোটো ভাইয়ের বউর সাথীকেই পুনরায় আমি আবারও ফ্রান্সে পাঠাতে, ওরা ফ্রান্সে চলে যায়। এখন আলহামদুলিল্লাহ তারা দুজনে ফ্রান্সের মাটিতে বেশ ভালো আছে। আমার ভাই নাকি পাসপোর্টও পাইছে, আমার ভাইয়ের বউ সাথী সেও মোটামুটি ভালো অবস্থানে আছে, তারা দুজনেই চাকরি বাকরি করে বেশ ভালো আছে। আমার মা মারা গেছে আপনার 2019 সালে মা মারা গেছে এবং মা মারা যাওয়ার আগ পর্যন্ত মা অনেক চেষ্টা করছিল আমার বিয়ে শাদী করানোর জন্য, বিয়ে শাদী করার অনেক চাপ দিয়েছিল, কিন্তু আমি বিয়ে শাদী করি নাই। আজকে এই পর্যন্ত বিয়ে শাদী করি নাই, এখনও আছি। ভাই অনেক বলে বিয়ে শাদী করার জন্য, কিন্তু আমি বিয়ে শাদী করি নাই। তো এখানে আরেকটা কথা আপনাকে বলে রাখি, আমার ছোটো ভাই আমাকে যেটা বললো আর কি, যে আপনাকে আসলে কিভাবে বলবো, আমার ছোটো ভাই বলল যে আমার সব কিছু স্বীকার করলো যে আমার বউ লায়লা যখন ফ্রান্সে যায় আমার ভাই কোনোভাবেই লায়লার সঙ্গে কোনো খারাপ সম্পর্ক করতে চায় নাই, কোনোভাবেই খারাপ সম্পর্ক করতে চায় না। একরকম লায়লা জোরপূর্বক আমার ভাইয়ের সঙ্গে নাকি খারাপ সম্পর্কে লিপ্ত হয়েছে এবং লাস্ট পর্যন্ত মানে আমার তাদের মাঝে যে ঝামেলাটা হয়েছে এটা হয়তো অনেকেই ক্লিয়ার না, আমি ক্লিয়ার করে দিই। ঝামেলা হয়েছে আমার ভাইয়ের যৌনতে একটা সমস্যা দেখা দিয়েছে, মানে শারীরিক যে পুরুষের যে একটা যৌবন শক্তিতে আছে এতে নাকি আমার ভাইয়ের বড় ধরনের একটা সমস্যা হয়েছে। মানে আমার ভাই এক কথায় হিজলা হয়ে গেছিলো, এমন একটা সমস্যা নাকি বা রোগ আমার ভাইয়ের হয়েছিল, এইটা লায়লা জানতে পারছে। জানতে পারার পরে এটা চিকিৎসা করার জন্য লায়লা আর ইরফান দুজনেই মানে বাংলাদেশে আসে এবং বাংলাদেশে আসার পরে এটা তারা ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করে। চিকিৎসাতে ডাক্তার বলেছিল যে আমার ভাইয়ের এটা ভালো হবে না, এবং যখন ভাইয়ের এটা ভালো হবে না বলছে ভাই এরকমই থাকবে, তখনই নাকি এই লায়লা উল্টা আমার উপর আবার ঝুঁকে পড়ে আর আমার ভাইয়ের সঙ্গে ফ্রান্সে যায় না। তো ফ্রান্সে যাওয়ার পর আমার ভাই নাকি নতুন করে আবার কোন ডাক্তারের মাধ্যমে মেডিসিন খেয়ে এবং সেখানে আমার ভাই নাকি সুস্থ হয় এবং সুস্থ হওয়ার পরিপ্রেক্ষিতে আমার ভাই যখন আবারও বললো সে বিয়ে করবে, বাংলাদেশে বিয়ে করবে, আমার বউকে যখন লায়লাকে জানালো, লায়লা নাকি ডিরেক্ট মানা করছে যে না, যদি তুমি সুস্থ হও তাহলে তুমি আমাকে নিয়ে যাও। তখন নাকি আমার ভাই বলছে যে না, আমি আর আমার ইকবাল ভাইয়ের কষ্ট দিব না, ভাইয়ের সঙ্গে যেহেতু তোমার সংসার শুরু হয়েছে তুমি সংসার করো, আমি নতুন একটা বিয়ে করে নতুন একটা বউ আনবো। এই ভাই কেন রাজি হলো না, মানে ইরফান কেন রাজি হলো না, কেন সে নতুন আরেকটা মেয়েকে বিয়ে করতে চাইলো, এই রাগে ক্ষোভেই সে আমাকে বারবার বলেছিল ইরফানকে মেরে ফেলার জন্য। আর যেহেতু আমি নিজের হাতে মারি নাই, শেষমেশ সে বিষ খাওয়াই আমার ভাই এবং ভাইয়ের বউকে মারতে চাইছিল।
এইটা হচ্ছিল আমার ভাইয়ের বাসনা, সে আমাকে পরিশেষে সব কিছু জানাইলো। যাই হোক, অনেক কিছু আছে হয়তো আপনাকে ক্লিয়ার করে বলি নাই, যদি কোনো কিছু না বুঝে থাকেন আপনি আমাকে ইমেলে বললে আমি রিপ্লাই দিব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে রাজশাহীর ভাই ইকবাল হোসেনের জীবনের এই হৃদয় বিদারক করুণ বাস্তব গল্পটা শোনার জন্য। এই ইকবালের গল্পটা একটা প্রচলিত গল্প বলতে এরকম ঘটনা আমাদের সমাজে প্রায় অহরহরই ঘটে থাকে, বা এই ধরনের গল্প আমি এর আগে অনেক পেয়েছিলাম। তো এখানে আসলে এই দুনিয়াতে আপনি যত বোকা হবেন, এই দুনিয়া আপনাকে ঠিক ততটাই ধোকা দিয়ে যাবে। যত বোকা হবেন তত ধোকা দিবে, এটাই স্বাভাবিক। এই জন্য বেঁচে থাকতে অন্তত কিছুটা চালাক হওয়া লাগবে। এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আপনাকে কিছুটা স্বার্থপর হতেই হবে। যদি বেঁচে থাকতে চান, যদি ভালোভাবে বাঁচতে চান, এই জীবন আপনি যত বেশি সরল সহজ হবেন, এই দুনিয়া আপনাকে তত বেশি ঠকিয়ে যাবে, ধোকা দিয়ে যাবে। আদৌ আমি জানি না যে ইকবাল ভাইয়ের ভাই ইরফান যেটা বলেছে লাস্ট পর্যায়ে সেটা কতটুকু সত্য ছিল, বা ইকবাল তো আর কখনোই লায়লার সঙ্গে যোগাযোগ করেনি এবং লায়লা সম্বন্ধে তিনি আর কিছু আমাকে বলতেও চায় না। তবে এই গল্পটা একটা সতর্কতা প্রতীক হয়ে থাকবে যারা গল্পটা এই পর্যন্ত শুনেছেন। যদি গল্প থেকে কিছু শিখতে পারেন, আমার গল্প বলা সার্থক, আর আপনাদের 1 ঘন্টা ধরে এই গল্প শোনা সার্থক। সবাইকে আরও একবার ধন্যবাদ জানাই। আমি এখন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।